হ্যালো। বলতেই ওপাশ থেকে রমরমা কণ্ঠে আওয়াজ আসে। দরজা খুল বেটা। তোর দরজার সামনে কোলে দাঁড়িয়ে রয়েছে তোর বাপ। আবৃত চমকায় না ফিরোজের কথায়, উল্টো কথায় তাল দিয়ে একই সুরে বলল, আমার বাপকে বল সে যাকে সারপ্রাইজ করার জন্য আমাকে ফোন দিয়ে দরজা খুলতে বলেছে সে দরজার কাছাকাছি আছে। কলিং বেল চাপে যেন। দরজার ওপারের ফিরোজ এহেন কথায় তবদা খেয়ে গেল মুহূর্তে। চট করেই তাকাল কোলে থাকা ছেলে সারহানের দিকে, যে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে দরজার পানে। উল্টো দিকে ফিরোজের কর্মকাণ্ড দেখে বিরক্ত সারহা। আবৃত ততক্ষণে ফোন কেটে দিয়েছে। সারহা ফুঁসে উঠে বলল, শুধু শুধু সময় নষ্ট, সরো তো, কলিং বেল চাপতে দাও আমাকে। ফিরোজ তীক্ষ্ণ দৃষ্টি দিল সারহার দিকে, ভ্রুজোড়া কুচকে তেচরা করে বলল। আমি সময় নষ্ট করলাম? সারহা দাঁতে দাঁত চেপে বলল, করলে না? দরজার ওপার থেকে এপারে ফোন দেয় কেউ? আমি দেই? তোর সমস্যা? সারহা চোখ গরম করে তাকালো, বিরক্ত রাগে মিশ্র প্রতিক্রিয়া দেখালো। এই জীবনে বোধহয় এ লোক ভালো হবে না, সোজা হবে না। সারহা না পেরিয়ে একদম কুলু পাটল মুখে, কথা বলল না আর কোনো। কথা বললে ফিরোজ আরও বেশি হয়, এতদিনে তা বুঝে আসছে ভালোই। ফিরোজ শেষে নিজেই কলিং বেল চাপল। অপেক্ষা করতে হলো না বেশিক্ষণ। ক্ষণিকের মধ্যে এসে দরজা খুলে দিল আয়রা, চোখ মুখে তার হাসি মাখা। দরজার পিপহোল দিয়ে সারা ফিরোজকে দেখেই চক্ষু চড়ক গাছ তার। কিংকর্তব্য বিমূঢ় হয়েই দরজা খুলেছে। তাদের সময় না দিয়ে নিজেই প্রশ্ন করল দ্রুত। ভাইয়া তোমরা তোমরা আসবে আমায় বলনি তো? ফিরোজ হাসল, বলল, বলে আসিনি বলে কি এখন ভেতরে ঢুকতে দিবি না? আয়রা সে কথা শুনে দ্রুত দরজা থেকে সরে দাঁড়ালো, জায়গা করে দিল ওদের ভেতরে আসার। ফিরোজ ছেলেকে নিয়ে ভেতরে গেল। সারা ঢুকতেই আয়রা দরজা আটকে ওকে জিজ্ঞেস করল, তুমি না বাড়ি গিয়েছিলে, কবে এসেছো? সারা কতক্ষণ চেয়ে থাকলো আয়রার দিকে, কিছু যেন বুঝতে চেষ্টা করলো। এই তো কিছুদিন আগেই কেমন দেখে গেছিল, আর আজ কেমন দেখছে ভাবিকে। বিশাল পার্থক্য লাগছে সারার কাছে। বিষয়টা শোনার পর থেকেই তার মনটা আনচান করছিল কখন এ বাসায় আসবে। আয়রার থেকে দৃষ্টি লুকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সারা। এরপর স্বাভাবিকভাবেই বলে উঠল, কালে এসেছি আর আজ আসলাম আমার ভাবিকে দেখতে। আয়রা সূক্ষ্ম হাসল শুধু, মলিনতা দেখা গেল সেই হাসিতে। বুঝতে অসুবিধে হয় না তাকে সাধ দিতেই আসা সারার। অন্তঃপর দুজনেই ভেতরে আসলো। মুত্তাকি আর আয়রা লুডু খেলছিল। ছোট মুত্তাকির অভিযোগ মামি তার সঙ্গে চিটিং করেছে, তাই নিয়ে হুলস্থুল কাণ্ড তার। এর মধ্যে সারফানও কাঁদতে শুরু করেছে। ইতিমধ্যে আবৃতও বের এসেছে রুম থেকে। শেষমেশ মৌমিও আসলো। শূন্য শূন্য বাসাটা ভরে গিয়ে পরিপূর্ণ হলো আরও একবার। আয়রার জন্য এতেই মন ভরে গেল, ভালো হয়ে গেল হৃদয়। সারহানের কান্না দেখে আয়রা কোলে নিল ওকে। হাঁটাহাঁটি করতে করতে ভীষণ আদরে গলায় কথা বলতে লাগলো সারহানের সঙ্গে। মুত্তাকিও মামির পিছন পিছন ঘুরতে লাগলো। মামিমণিকে সারহানের সঙ্গে কথা বলতে দেখতে সামনে গিয়ে বলতে লাগলো, তার এই মামিমণি, তুমি তুমি শাহরানকে পেয়ে আমাকে আবার ভুলে যেও না। এমন বাচ্চাসুলভ কথার ভঙ্গিমায় হাসির রোর পড়ে গেল একচোট। খুশ গল্পে মেতে উঠল সবাই। তবে তারা গল্পে গল্পে বসে থাকলেও সময় থাকে না, নিজ গতিতে নিজ ধারায় চলে সময়। সেদিন পর সারা ছেলেকে নিয়ে পুরো 7 দিন কাটিয়ে গেল এ বাসায়। যতটা সম্ভব সঙ্গ দেয় আয়রাকে। এরপর মৌমিও দুদিন পর নিজ সংসারে ফেরত যায়। আয়রা আবৃত ফিরে নিজেদের আগেকার টুপটুপানি সংসারে। মাঝখানে দেখতে দেখতেই কেটে যায় 3 মাস। আয়রা আবারও আগের মতোই সুস্থ স্বাভাবিক। দিন কাটছে তার আবারও একা একা, নির্জনে নিভৃতে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। ফাঁকা ড্রয়িং রুমে টিভি চলছে পূর্ণ আওয়াজে। আয়রা ব্যস্ত কিচেনে, দ্রুত হাতে কাজ করছে সে। রাতের রান্না সেরে নিচ্ছে পূর্ণ মনোযোগে। আবৃত আজ এখনো আসেনি বাসায়। লোকটাকে সেই কখন থেকে একটু পরপর ফোন দিয়ে চলেছে আয়রা, কোনো সাড়া আসেনি। আয়রা কাজের ফাঁকে ফাঁকে ফোন হাতে নিয়ে সময় দেখে। 6টা বাজে এখন, অথচ লোকটা এখন আসছে না। সেই সকালে বের হয়েছে। আয়রার দুশ্চিন্তা হয়। আবৃতের কথা ভাবতেই বিচলিত হতে দেখা যায়। এক হাতে রান্নার কাজ করতে করতে আবারও ফোন লাগায় আবৃতের নাম্বারে। ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে ওঠে। আয়রা চমকে তাকায় সেদিকে। মুরগির মাংস রান্না করছে সে। তরকারিটা একটু নেড়ে দ্রুত ছুটে দরজার দিকে, এবং দরজা খুলতেই দেখতে পায় কাঙ্ক্ষিত মানুষটিকে। অবশেষে তার দেখা পুরো দিন পর। আয়রার দুশ্চিন্তা ভাব কেটে মুখে হাসি ফুটে আপনা আপনি। গভীর শ্বাস টেনে নিজেকে নিশ্চিন্ত করে। আবৃত দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ত্রীর হাসিমাখা মুখখানি দেখে চোখ শুরু করে। এই তো সেই হাসিমাখা মুখখানি, যা দেখতেই সব ক্লান্তি ভুলে বসে সে। দরজার সামনে যার দেখা পেতেই বুকটা প্রশান্ত হয়, হৃদয়ে শান্তিতে ভরে যায়। আয়রাকে দেখতে দেখতেই মুচকি হেসে ভেতরে প্রবেশ করল আবৃত। আয়রা জিজ্ঞেস করল, আপনার হাসতে আজ এত দেরি, কোথায় ছিলেন বলুন তো? আমার বুঝে টেনশন হয় না? বলতে বলতেই ব্যস্ত পায়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে ধরল আবৃতের সামনে। আবৃত পানির গ্লাস হাতে নিয়ে গা এলিয়ে বসল সোফায়। উত্তর করল, ছিলাম তো এক কাজে, কিন্তু তোমার টেনশন কেন হলো?
আয়রা অবাক চিত্তে জানতে চাইল। তো হবে না? আবৃত পানির গ্লাসে চুমুক দিয়ে এক ঢোকে খালি করল পুরো গ্লাস। এরপর স্থির হয়ে গ্লাসটি টি টেবিলে রেখে শান্ত নয়নে তাকালো আয়রার দিকে। প্রশ্ন ছড়ল। তার কারণ আছে অবশ্যই। আয়রা একইভাবে বলল, হ্যাঁ আছে তো, আপনি তো ফোন ধরছিলেন না আমার। তুমি ফোন দিয়েছিলে? কতবার দিয়েছি দেখেন তো। আবৃত সঙ্গে সঙ্গে ফোন বের করল প্যান্টের পকেট থেকে। স্ক্রিন অন করতেই দেখতে পেল কতগুলো মিসড কল আয়রার। হতাশ হয়ে তপ্ত শ্বাস ফেলল আবৃত। খেয়াল করল ফোন সাইলেন্ট করে রেখেছে। তা দেখে সহজ সরল স্বীকারোক্তি দিল। ফোন সাইলেন্ট করা ছিল, বুঝতে পারিনি, সরি। আয়রা বুঝল। উল্টো ঘুরে কিচেনের দিকে যেতে যেতে অতি স্বাভাবিক গলায় বলল, এমনটা আর করবেন না, আসতে দেরি হলে জানিয়ে দিবেন, না হলে টেনশন হয় আমার। এমন ভুল আর হবে না দ্বিতীয়বার। আমার প্রিয়তা আমাকে টেনশন করতে হবে না তবু। আয়রা আবৃতের কথার ভঙ্গিমায় হেসে ফেলল। মুখে হাসি রেখেই কিচেন থেকে গলা তুলে বলল, ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আজ করেছি কিছু। কি করছো? আসলেই দেখবেন, ফ্রেশ হয়ে আসুন। ঘেমে একাকার আবৃত। সত্যি ফ্রেশ হবা দরকার। সে আর বসে থাকল না, চলে গেল রুমের দিকে। আয়রা নিজের কার্যে ব্যস্ত হল। তবে আবৃত রুমে গিয়ে বিচক্ষণভাবে পিছনে তাকালো একবার। সতর্ক ভঙ্গিতে যেন দেখতে চাইল আয়রা আসছে কিনা। অন্তঃপর যখন নিশ্চিত হলো, ঠিক তখনই শরীরের শার্ট খুলে লুকায়িত একটি ফাইল বের করল। ধরল নিজের সামনে। বেশ খুশি লাগল তাকে। সে কিছুক্ষণ ফাইলটা দেখে যত্ন করে তুলে রেখে দিল নির্দিষ্ট জায়গায়। কিছু ভেবে আপন মনেই হেসে উঠল। সময় নিল, ফ্রেশ হলো, এরপর আবারও ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ল এবার টেবিলে। আয়রা সঙ্গে সঙ্গে তার সামনে বেশ সুন্দর করে পাটিসাপটা পিঠা পরিবেশন করল। আবৃত অবাক হলো তা দেখে। পিঠা এবং আয়রাকে দেখে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। হঠাৎ পিঠা আছে? আয়রা সহসাই বলল, আপনি না সেদিন পিঠা খাওয়ার কথা বললেন, তাই বানিয়েছি আজ এটা। খেয়ে বলুন তো কেমন হয়েছে। তুমি খেয়েছো? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম, একসঙ্গে খাবো তাই। সরল স্বীকারোক্তি আয়রার। আবৃত হতাশ হয়। মেয়েটা তাকে ছাড়া খেতেই চায় না একা একা। দুপুরেও না খেয়ে বসে থাকে কখনো কখনো। কতবার যে বারণ করেছে তাকে সময় মতো না পেলে খেয়ে নিতে, কিন্তু কে শোনে কার কথা। অথচ একটা সময় সে বলেছিল তাকে খাওয়ার সঙ্গ দিতে। আর এখন আবৃত সেসব বাদ দিয়ে জানতে চাইল। কখন করছে এটা? 4টার দিকে। দুপুরে খাবারটাও খাওয়ানি, তাই না? আয়রা কিছু না বলে নিশ্চুপ। আবৃত ওকে নিশ্চুপ থাকতে দেখে কি বলবে বুঝতে পারল না। কি করবে সে এই মেয়েকে? মাঝে মধ্যে বাবার বাসায় গিয়ে থাকতে বলে, তাও থাকে না ডাকে ছাড়া। আবৃত দীর্ঘশ্বাস ফেলল শুধু। ভরাট গলায় বলল, আশ্চর্য, দেখলে আমি আসলাম না, তাহলে তুমি খাবে না? এভাবে না খেয়ে বসে থাকে? একা একা খেতে ইচ্ছে করছে না। এই জন্য তোমাকেও বাসায় দিয়ে আসবো। মা তোমাকে অন্তত বকাচকা করে খাওয়াতে পারবে। আয়রার মুখটা চুপসে যায় মুহূর্তে। আবৃত তা দেখে একটু জোর গলায় বলে, কি দেখছো? বসে এখানে, আমার সঙ্গে খাও। আয়রা থমথমে মুখে বসে পড়ে আবৃতের পাশে। একটা পিঠা তুজে দেয় হাতে। আবৃত নিজেও পিঠা মুখে দিয়ে টেস্ট বুঝে। অনেক কিছুই পেল পিঠার মধ্যে। ভালোই লাগলো। বলল, অনেক ভালো বানিয়েছ, টেস্টি লাগছে অনেক। আয়রা তা শুনে উৎসাহ নিয়ে বলল, শুক্রিয়া, আরেকদিন না হয় অন্য কোনো পিঠা করবো না। বলে এসে উঠতে নিলে আবৃত ওর হাত ধরে থামিয়ে দিল। জিজ্ঞেস করল, কি হলো? একটা খেয়েই হলো, বসো এখানে। আমি আর খাবো না। খাবে না মানে? তুমি দেখি আমার বাচ্চাকে না খেয়ে মারবে। হুট করেই বেশ স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলল আবৃত। আয়রা তবদা খেয়ে তাকিয়েছে। অবিশ্বাস্য কিছু শুনে চোখ দুটো চকচক করে উঠেছে তার। কানকে তবু বিশ্বাস করতে পারল না। ঘুরে জিজ্ঞেস করল, কি বলেন? আবৃত আয়রার হাত ছেড়ে পিঠা খাওয়ায় মনোযোগী হলো। খেতে খেতে বেশ সাবলীলভাবে উত্তর দিল, যা শুনেছ তাই বলছি। আর আমি কি শুনেছি? আবৃত অনায়াসে বলল, যা আমি বলেছি আমার বাচ্চার কথা। আয়রার এবার খুশিতে নিজেকে পাগল পাগল লাগছে। মুহূর্তে চোখের কোণায় অশ্রুকণা জমে গেল তার। হুট করেই কোনো কিছু না ভেবে চেয়ারে বসা আবৃতের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ল সে। আবৃত যেন প্রস্তুতি ছিল, সামলে নিল দুজনকে সহ চেয়ারকে। আয়রা জিজ্ঞেস করল, সত্যি? আবৃত আয়রার মাথার উপর চুমু দিয়ে বলল, সত্যি। মাথা তুলল আয়রা। আবৃতের দিকে চেয়ে জানতে চাইল,
আপনি তাহলে হসপিটালে গিয়েছিলেন? বেশ কিছুদিন যাবৎ আয়রার মধ্যে শারীরিক নানান পরিবর্তন দেখা যাচ্ছিল। তার শরীর স্বাস্থ্যে এমন অনেক লক্ষণ দেখা যাচ্ছিল যা ইতিবাচক সাড়া ফেলছিল আয়রা আবৃতের হৃদয়ে। নতুন আশার আলো দেখাচ্ছিল। দুজনেই বিচক্ষণ, অতি সহজেই ধরে ফেলেছিল বিষয়টা। আবারও আশার আলো জেগে উঠেছিল মনে। নতুন আশায়, নতুন উন্মাদনায় গতকাল আবৃত নিয়ে গিয়েছিল আয়রাকে ডাক্তারের কাছে। সাক্ষাৎ করিয়ে এনেছে, আয়রার টেস্ট করিয়েছে। আবৃত মূলত সেই রিপোর্টগুলোই নিয়ে এসেছে আজ। ফলস্বরূপ বাসায় ফিরতে আজ এত দেরি। সেই থেকেই আয়রার কড়া প্রশ্নে আবৃত মৃদু হেসে সায় জানালো সহসাই। আদুরে গলায় বলল, জি প্রিয়তমা, সেখানে গিয়েছিলাম আমি এবং রিপোর্টগুলো নিয়ে এসছে। আয়রা যে কি বলবে বুঝতে পারছে না আর। অনাকাঙ্ক্ষিত কিছু শোনা এবং পাওয়ায় প্রতিক্রিয়া শূন্য সে। কান্না চেপে যেতে চাইলেও আর পেরে উঠছে না। শত চেষ্টাতেও না পেরে অঝরেই কেঁদে ফেলল। আবৃত নিশ্চল ভঙ্গিতে দেখল সেই কান্না। তার চোখের কোণাটাও চিকচিক করছে কিছু পাওয়ার আনন্দে। আরও একবার বাবা হওয়ার অদম্য অনুভূতি জাগছে মনে। সে দুহাত উঁচিয়ে আয়রার দু চোখ মুছে দিল আবেশে। অত্যন্ত শান্ত শানিত কণ্ঠে বলল, একদম কাঁদবে না। তুমি কান্নাকাটি করলে আমার বুকটা ক্ষতবিক্ষত হয়ে যায়, জানো না? কান্নাকাটি তোমার জন্য নিষিদ্ধ। আর এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবে, বুঝলে? টাইম টু টাইম খাবে দাবে, ঘুমাবে। এই যে আজকে এত কিছু করছো কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরপর থেকে এত কিছু করার দরকার নেই। কিছু খেতে ইচ্ছে করলে বলবে, আমি করে খাওয়াতে পারলে করব, নাহলে বাহির থেকে আনিয়ে নেব। প্রয়োজন অধিক কিচ্ছু করবে না। এক মনে নিজ কথা সম্পূর্ণ করে থামল আবৃত। আয়রার চোখ দুটি ভালো মতো হাতের তালু দ্বারা মুছে কপালে পরম যত্নে ঠোঁটের পরশ এঁচু দিল। আয়রা এক মুহূর্তের জন্য আবেশে চোখ বুজে আবারও চোখ খুলল। আবৃতের দৃষ্টি তার মুখ পানেই স্থির। আয়রা তা দেখে নিজ দৃষ্টি নত করে নেয়। কথার প্রেক্ষিতে ঠোঁট উল্টায় অবুঝের মতো। স্থির কণ্ঠে বলে, এখনই এত কড়াকড়ি আইন জারি করলেন আমার জন্য? করছি। তুমি ইদানিং বড্ড ছেলে মানুষই করছো। এই যে আমি না থাকলে ঠিকমতো খাও না, তা কি ঠিক? এবার থেকে অনেক খাবো, দেখে নিও। আয়রার অগোছালো ছন্নছাড়া কথায় আচানক আবৃত শব্দ তুলে হো হো করে হেসে উঠল। উচ্ছ্বাসে ভরা প্রাণবন্ত সে হাসি। হঠাৎ করে এভাবে হাসার কারণ আন্দাজ হলো আয়রার। আবৃত সাধারণত এভাবে খুব স্বল্প হাসে। হঠাৎ কি হলো কে জানা। আয়রা ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থাকল আবৃতের দিকে। ক্ষণিকের মধ্যে আবৃত নিজের হাসি সংবরণ করে নিয়ে বলল, বিয়ের বছর হিসেব করতে গেলে পাক্কা 6 বছর দাঁড়েন। দিন তো আরও আছে। অথচ তুমি এখনো তুমি সম্বোধনের মধ্যে নির্দিষ্ট করে নিতে পারো নি কোনোটা। উল্টো মাঝে মাঝে আপনার মধ্যে তুমি বসিয়ে মিশ্রিত একটা সম্বোধন ক্রিয়েট করো, বেশ লাগে। আবৃতের নির্লিপ্ত কণ্ঠস্বর। আয়রা লজ্জা পেল বেশেতে। আপনি করে বলতে বলতেও কথার মধ্যে হুট করেই তুমি চলে আসে। মূলত আবৃবের সম্বোধনে তাল গুলিয়ে আসে, সুর বদলে যায়। সে লজ্জায় মাথা নুইয়ে নিল, সরতে চাইল আবৃতের কাছ থেকে। তবে আবৃত ছাড়ল না ওকে। আরও দৃঢ় বন্ধনে নিজের সঙ্গে মিশিয়ে নিল ইস্ত্রি করে। বেশ কিছু সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। পূর্ণ মনোযোগ আয়রাতে। আয়রা তা অনুধাবন করতেই লজ্জাবতী গাছের ন্যায় আরও নুইয়ে গেল। আবৃত তা দেখে মাদকের ন্যায় অত্যন্ত শীতল কণ্ঠস্বরে বলল, তুমি লজ্জা পেয়ে যখন লজ্জাপতি গাছের ন্যায় নুইয়ে পড়ো, মুখখানে যখন সে লজ্জা অতিমাত্র রাঙানিতে হয়ে যায়, তখন আমার হৃদয়ে ডেকে বলে তোমার লজ্জাগুলো আবারও ভাঙতে। খুব করে ভাষার শব্দ আসে হৃদয়ের গহীন হতে। বার থেকে বারংবার তোমার লজ্জা নিয়ে আমার নতুন অনুভূতির সৃষ্টি হয়, এবং তা অপরিবর্তনীয়। যা সৃষ্টি হয় তার পরিবর্তন হয় না, এবং যা সৃষ্টি হতে আসে তা গাঢ় হয়ে দাঁড়ায়। আয়রা মাথা নিচু করে কাঁচুমাচু ভঙ্গিতে সবটাই শুনল। লজ্জায় রাঙা হলো ভরাট গাল দুটি। মুগ্ধতা খেলে গেল হৃদয়ের গহীনে। আবৃত নিঃশব্দে চমৎকার হাসল তার দিকে চেয়ে। দৃষ্টিভাষা এত গভীর, গাঢ় এবং প্রেমময় যে আয়রা তা অনুভব করতেই মাথা তুলতে বাধ্য হয়। আবৃত তখনও হাসে, কিঞ্চিত ভ্রু নাচিয়ে নিজ কথার প্রতিউত্তরে জানতে চায়, বলতে কি পারো তা কেন? আয়রা মাথা কাত করে, মিনমিন করে এক কথায় ছোট্ট করে জবাব দেয়, কারণ আপনি আসক্ত। আবৃত কাঁধ দুলিয়ে হাসে। আজ যেন হাসি সরতেই চাইছে না মুখ থেকে। আয়রাও আর দৃষ্টি সরায় না, বরং অবাক চিত্তে মানুষটার হাসি মাখা উজ্জ্বল মুখখানি দেখতে থাকে।
ঠিক কতদিন পর যে এমন প্রাণখোলা হাসি হাসছে বলা মুশকিল। আবৃত আয়রার দৃষ্টি উপেক্ষা করে আওড়ালো, জি, আমি আবৃত মোহাম্মদ। কোনো প্রকার প্রেম পূর্ব পরিচিত ছাড়াই হালালভাবে বিয়ে করে স্ত্রীকে ঘরে তোলার পর থেকে স্ত্রী আয়রা তারানের প্রতি অভ্যস্ত এবং আসক্ত হতে শুরু করেছিলাম, যার শুরু ছিল কিন্তু সেই সতল গপ্পরে। আয়রা বিমোহিত হয়ে শুনল আবৃতের কথাটুকু। চোখের পলক যেন ফেলতে ভুলে গেল সে। ইস, এত সুন্দর স্নিগ্ধ ভালোবাসা তার পাওনা ছিল, অপেক্ষা করেছিল তার জন্য। আয়রার কাছে আজও আবৃতের প্রতিটি কথা নতুন লাগে, প্রতিটি কাজকর্ম নতুন মনে হয়। এই মানুষটাকে কোথায় লুকিয়ে রাখবে সে? কিভাবে ভালোবাসলে একটু তার বরাবর হওয়া যাবে? তার মতো করে তাকে আদেও ভালোবাসতে পারছে? মানুষটার এত এত ভালোবাসায় নিজের ভালোবাসাটা অতি নগণ্য মনে হয় আয়রার কাছে। আয়রা আবারও মাথা রাখে আবৃতের বুকে। ঘড়ির কাঁটা গতিশীল, যার কোনো ক্লান্তি নেই, কোনো বিশ্রাম নেই, যে শুধু চলতেই জানে, থামতে জানে না, স্থির হতে জানে না, বলা যায় পারে না। সৃষ্টির শুরুর নিয়মমাফিক সময় তার নিজস্ব গতিতে বয়ে চলেছে তরঙ্গময় ছন্দ তুলে। নিঃস্বার্থ এবং নিরপেক্ষ সে চলা। আয়রা আবৃতের জীবনে সেই তরঙ্গের ছন্দে দেখতে দেখতে বেশ কিছু মাস অতিবাহিত হল। টুপটুপানির সংসার অপরিবর্তনীয়ভাবেই দৃঢ়তার সঙ্গে সময়ের তালে তালে চলছে তখনও। সময়ের ব্যবধানে আয়রা তখন নিজের প্রেগনেন্সির অনেকটা সময় পার করে ফেলেছে খুব ভালোভাবে। আপাতত প্রেগনেন্সির বয়স ৮ মাস চলমান। দিনটা শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সকালের সময় ১১টা। আয়রা গোসল সেরে বের হয় তখন। পরনে তার আর ৫টা বাঙালি মেয়ের মতো মেক্সি। দিনের সঙ্গে সঙ্গে পেটের আকৃতি বৃদ্ধি পাওয়ায় পরনে পোশাকটির জুড়ি মেলাভার। প্রেগনেন্সির সময় খুব করে কাজে দেয় এ পোশাক। আয়রার পরনে সেরকমই একটি ঢিলে ঢালা মেক্সি। রুমটা মানুষবিহীন খাঁ খাঁ করছে। আয়রা ভারী শরীরটা নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত মানুষটিকে। তবে মানুষটাকে দেখতে পেল না কোথাও। আয়রা আশ্চর্য হয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। আশ্চর্য তো, এই তো রুমেই ছিল, আবার কোথায় চলে গেল? আয়রা পুরো রুম বারান্দা দেখে ধীর পায়ে গেল ড্রয়িং রুমে। দেখল সেখানেও নেই। বড্ড আশ্চর্য লাগছে আয়রার। কপাল কুঁচকে আসে আপনা আপনি। উধাও হলো নাকি? গেল কোথায়? নিজ মনেই বিরক্তি করতে না করতেই পিছন থেকে পুরো ভরাট কণ্ঠের আওয়াজ আসলো। তুমি গোসল ছেড়ে বের হয়েছ? আবৃতের গলা পেয়ে চমকিত হলো আয়রা, তবে পিছন ঘুরতে পারল না দ্রুত। সময় নিয়ে আস্তে ধীরে ঘুরে দাঁড়ালো। আবৃত সশরীরে তার সামনে। আয়রা ওকে দেখে অবাক চিত্তে চোখ পিটপিট করে জিজ্ঞেস করল, কোথা থেকে বের হলেন? এতক্ষণ আমি যে খুঁজছিলাম আপনাকে। নিচে গিয়েছিলাম। সরল বাক্য আবৃতের। আয়রা অবাক হলো তাতে। তবদা খেয়ে জিজ্ঞেস করল, দরজা খোলা রেখে? বোকা প্রশ্নে হাসি পেল আবৃতের। এগিয়ে আসলো আয়রার দিকে, চোখে চোখ রেখে বলল, পাগল, বাসা একলা বউ রেখে দরজাগুলো রেখে যাব? লক করেই গিয়েছিলাম। তখন আয়রার দৃষ্টি গেল আবৃতের হাতের দিকে। কিছু একটা এনেছে লোকটা। আয়রার কৌতূহল হলো। আগ্রহ ভরা কণ্ঠে প্রশ্ন করল, কি আনলেন? হাতে কি আপনার? খুলে দেখো তো কি। তার আগে বসো এখানে। বলেই আবৃত হাতের জিনিসগুলো টেবিলে রেখে একটা চেয়ার টেনে দিল আয়রাকে। মেয়েটাকে একেবারে গোল আলোর মতো লাগছে। এই যে ভারী শরীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটু পরেই আবার কাতরাতে থাকবে। এখন বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকতে পারে না বসে। প্রেগন্যান্সির সময় মেয়েদের যে কত অসুবিধা, কত কঠিন একটা সময়, তা আবৃত আয়রাকে দেখে বেশ ভালোই বুঝতে পারছে। আয়রা সেই থেকেই ম্যাচিওর যথেষ্ট। নিজের সুবিধা অসুবিধা খুব একটা প্রকাশ করে না বললেই চলে। আবৃত তবুও বুঝে নেয়। যথাসম্ভব চেষ্টা করে নিজ সন্তানের মাকে ভালো রাখার, কষ্টগুলো ভাগ করে নেওয়ার। আবৃত চেয়ার টেনে দিতেই আয়রা বসে সাবধানে। আবৃত ওকে বসিয়ে বলে, ওয়েট, তোমাকে খুলতে হবে না, আমি দিচ্ছি। আয়রাকে কিছু বলতে না দিয়েই আবৃত টেবিলের উপর থেকে জিনিসগুলো নিয়ে কিচেনে চলে গেল। ফিরে এলো কিছুক্ষণ পরেই। আয়রার সামনে পরিবেশন করল একটি প্লেট। বাসমতি চালের বিরিয়ানি দেখা যাচ্ছে। আয়রা নিজ সামনে প্লেটটা দেখতেই হা হয়ে গেল। মানুষটা তাহলে এটা আনতেই গেছিল? আজ ভোরেই বলেছিল এটার কথা। আয়রা বলল, তো এই কারণেই নিচে গিয়েছিলেন? জি, তুমি খেতে চাইবে আর আমি আনবো না? যখন তোমার ইচ্ছে জাগছে তখন আনাতে সম্ভব ছিল না, তাই বেলা হতে নিয়ে চলে আসলাম। শুরু করো। আপনি খাবেন না? খাবো, তুমি আগে খাও। আয়রা চোখমুখ কুচকে নাকচ করল, বলল, দরকার নেই, আপনি খাবেন এক্ষুনি। না, একসাথে খাই। আপনিও খান, আমাকেও খাইয়ে দিন। শেষ বাক্য আবদার করে বলল আয়রা। আবৃত চমৎকার হাসল তা শুনে। আপত্তি করল না।
সুন্দর মতো হাত ধুয়ে এসে নির্দ্বিধায় প্লেট নিল নিজের দিকে। বিসমিল্লাহ বলে প্রথম লোকমা আয়রার মুখে দিয়ে দ্বিতীয় লোকমা শিয়ে নিল। আয়রা খেতে খেতেই বলল, কাল যাবেন ও বাসায়? আবৃত অবাক হলো না, বরং উল্টো প্রশ্ন করল আয়রাকে। তুমি যেতে চাও? যাওয়া উচিত কি নয়? তাওহিদ ভাইয়া যে বললো যেতে, বাসায় মানুষ আসবে তাকে দেখতে। আবৃত আপত্তি করল না। আয়রার মুখে লোকমা তুলে দিতে দিতেই বলল, আচ্ছা বাবা, কিন্তু তুমি কিন্তু মানুষের সামনে আসতে পারবে না। আয়রা তৎক্ষণাৎ বলল, আপনি নিষেধ না করলেও আমি আসতাম না। তাওহিদকে নিয়ে তাদের কথোপকথনের মধ্যেই আবৃতের ফোন বেজে ওঠে। ফোন করেই দেখতে পায় যার নাম নিয়ে তারা কথা বলছে সে নিজেই ফোন দিয়েছে। রাতের সময় 9টা। আয়রা ক্লান্ত শরীরে ঘুম বেঘরে। আবৃত বসে রয়েছে তার মাথার কাছেই। রুমের মধ্যে আবঝা আলো বিদ্যমান। আবৃত ল্যাপটপ ঘাঁটছে। একটু পরপর আয়রার দিকে তাকাচ্ছে সতর্ক চোখে। মেয়েটা শুয়ে খুব একটা সুবিধা করতে পারে না। এপাশ ওপাশ করেই রাত পার করে কোনো রকম। এই যে একটু পরপর নড়চড় করছে, ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে নিচ্ছে, তার সবই পর্যবেক্ষণ করছে আবৃত নীরব শান্ত চোখে। আবৃত ল্যাপটপে ব্যস্ত থাকতেই হাফসা বেগমের ফোন আসে ঠিক 9টা বসে। আওয়াজ শুনে আয়রা ঘুম থেকে আবার না জেগে যায় সেই ভয়ে আবৃত দ্রুত রিসিভ করে নিল ফোনটা। সালাম দিল নরম স্বরে। ওপাশ থেকে হাফসা বেগম সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, কি খবর তোদের, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছিস? আর আয়রা কোথায়? ঘুমাচ্ছে। এত দূরত্ব আজ? শরীর খারাপ করেছে আবার? না, তেমন কিছু নয়, ক্লান্ত থাকি ইদানিং। শরীর ভারী হয়ে গেছে না, স্বাভাবিক। আচ্ছা শোন, আমি তোর বাবা কাল আসছি। আমি থাকবো কয়েক মাস এখন। তোর বাবা কিছুদিন পরেই চলে আসবে। সে তো কয়দিন ধরেই আসছো তোমরা। আবৃতের কথায় ওপাশ থেকে হাফসা বেগম থমথমে খেয়ে গেলেন। ছেলেটা খোঁচা মারল তাকে। তিনি একটু থেমে আত্মবিশ্বাসের বললেন, আরে না, কাল যাব, সব তৈরি করো, দেখিস। আবৃত মায়ের সে কথা পাত্তা না দিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, হ্যাঁ, আগে তোমরা আসো, তারপর বিশ্বাস করব। বলেই খট করে ফোন কেটে দিল সে। হাফসা বেগম তাজ্জব বনে গেলেন একেবারে। কিছুক্ষণের মধ্যেই মেজাজ বিগড়ে গেল তার। তবে তা ছেলের উপর নয়, হাজব্যান্ডের উপর। লোকটার জন্য ছেলে এখন বিশ্বাস করছে না তারা যাবে। খুশি হওয়ার বদলে খোঁচা মারছে। কি আশ্চর্য! আবৃত ফোন কাটতেই আয়রা আচানক চোখ মেলে তাকায়। মুখ ভঙ্গিমা কঠিন কুচকানো। সে সেভাবেই উঠে বসতে চায়। আবৃত খেয়াল করতেই দ্রুত হাত বাড়িয়ে উঠতে সাহায্য করে। আয়রা চোখে মুখে ব্যথা নিয়ে বলে, আপনার বাচ্চাটা ভীষণ দুষ্টু হবে জানেন, এখনই আমার ব্যথা দিচ্ছে, লাথি দিচ্ছে। পরের দিন গোধূলি লগ্ন। তাওহিদকে দেখতে যারা এসেছিলেন তারা চলে গেছেন ইতিমধ্যেই। আয়রা আবৃত তখনও সেই বাসায়। সকালের দিকে এসেছিল তারা। মানুষজন সব চলে যাওয়ায় এখন তারাও প্রস্তুতি নিচ্ছে নিজেদের নীড়ে ফিরে যাওয়ার। বাসার ড্রয়িং কিচেনে প্রায় সবাই। তাওহিদ, হেলান সাহেব ও আবৃত বসে রয়েছে ড্রয়িং রুমে। আলোচনা চলছে তিনজনের মধ্যে। বিষয়বস্তু তাওহিদকে যারা দেখতে এসেছিলেন তাদের নিয়ে, তাওহিদের হবু শ্বশুর বাড়ি নিয়ে। ওদিকে ইতিখা ও তাহিয়া কিচেনে। ইতিখা কিচেনের গোছগাছ করতে ব্যস্ত, তাহিয়া মাকে সাহায্য করতে। সবার মধ্যে নেই শুধু আয়রা। সে তার রুমে নিজের বাসায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তৈরি হতে গিয়েছে রুমে। ইতিখারও হাতের কাজ শেষ হয়ে আসছে। আয়রা যখন সময় নিয়ে তৈরি হয়ে বেরোলো রুম থেকে, ঠিক তখনই ইতিখা কিচেন থেকে বেরিয়ে আসতে আসতে মেয়ের প্রসঙ্গ টানেন। অভিযোগ মিশেল কণ্ঠে বললেন, কত করে বলেছে আজকে রাতটা থেকে যাও তোমরা, তবু যেতেই হবে। ইথিখার কথাতে আবৃতদের নিজেদের মধ্যে কথা বলা থেমে যায় আপনা আপনি। সকলের দৃষ্টি ঘুরে যায় আয়রার দিকে। আয়রা এসে মায়ের কথা না ধরে টেবিলে এসে বসেছে সোজা। গলা শুকিয়ে গেছে তার। তৃষ্ণা মেটাতে পানি পান করতে ব্যস্ত সে। আয়রার ব্যস্ততা দেখে তাহিয়া এগিয়ে আসে আবৃতের কাছে। উসখুস মন দিয়ে বলে ওঠে, ভাইয়া আজকে তোমাদের থেকে গেলে হয় না? তাহিয়ার কথায় আবৃত সুন্দর করে বলল, হচ্ছে না যে মিষ্টি তাহিয়া, আজকে আম্মুরা আসছে, রাস্তায় রয়েছে, হয়তো কাছাকাছি চলে এসছে। ইতিমধ্যে অন্য একদিন এসে থাকবো। গুছানো পরিপাটি উত্তর দিল আবৃতের। তবে আবৃতের উত্তরে অবাক হলেন ইতিখা। তিনি জানতেন না মেয়ের শ্বশুর শাশুড়ি আসার বিষয়টি। তার মেয়েও বলেনি। আশ্চর্য! তিনি দ্বিধান্বিত ভাব কাটিয়ে নিশ্চিত হতে আবৃতকে আবারও জিজ্ঞেস করলেন, তোমার মারা আসছে? আবৃত নম্রতা বজায় রেখে হ্যাঁ বোধক উত্তর দিল তৎক্ষণাৎ। জি।
ইতিখা আশ্চর্যান্বিত হয়ে তাকানে মেয়ের দিকে। মায়ের দৃষ্টি নিজের ওপর বুঝে মেকি হাসার চেষ্টা করে আয়রা। ইতিখা গললেন না মেয়ের মন ভুলানো হাসিতে, বরং দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, আশ্চর্য, তুমি তো কিছুই বললে না। আয়রা কাচুমাচু করল, বলতে ভুলে গেছে সে। এত কিছুর মধ্যে মাথাতেই আসেনি বিষয়টা। সেভাবেই মিনমিন করে বলল। ভুলে গিয়েছিলাম। ইতিখা ফোঁস করে শ্বাস ছাড়লেন, দম নিয়ে বললেন, ভুলো মনা যে হয়ে গেছো। আচ্ছা রওনা দাও তাহলে, থাকবে না যখন তখন দেরি করার মানেই হয় না, সাবধানে যেও। আয়রা টেবিলে হাতের ভর দিয়ে ভারসাম্য ঠিক রেখে উঠে দাঁড়ালো আবৃত নিজেও। তাকে উঠতে দেখে সঙ্গে হেলান সাহেব ও তাওহিদও উঠে দাঁড়ালো। আবৃত মুখে সামান্য হাসি টেনে ভদ্রসুলভ আচরণে সবাইকে বিদায় জানাতে বলল। আসি তাহলে। হেলান সাহেব সঙ্গে সঙ্গে আওড়ালেন, আচ্ছা দেখে শুনে যেও তাহলে, ভালো থেকো। আয়রা এসেও বিদায় নিল। তাওহিদ শেষে বোনকে বলল, খাওয়া দাওয়া ঠিক মতো করো, হাত পা দেখলে মনে হয় শরীরে রক্ত নেই, এখন এমন হলে চলবে? আয়রা মাথা নিচু করে শুনে নিল ভাইয়ের কথা। তাওহিদ আর কিছু বলল না। আয়রা ও আবৃত রওনা হলো এরপর। রাতের সময় ৮টা। আবৃতের ফাঁকা বাসাটা পরিপূর্ণ আপাতত। টুপটুপানির সংসার থেকে পূর্ণ সংসার হয়েছে বলা যায়। লোকমান সাহেবেরা এসেছেন কতক্ষণ আগে। অন্যরকম এক আনন্দ বিরাজমান বাসায়। দেখলি তো, আজ সেই এসেই গেলাম। খুশিতে গদগদ হয়ে বললেন হাফসা, কথাটা তার ছেলেকে উদ্দেশ্য করে। কথাটা পেট থেকে বের করে বিস্তর হাসলেন তিনি। ছেলের কথা ফিরিয়ে দিতে পেরে কতই না খুশি। ছেলে তার পাশেই বসে মায়ের কথায় আর চোখে তাকিয়েছে মায়ের দিকে। হাফসা তা দেখে একগাল হাসলেন আরও। হাসি মুখ থেকে তার সরছেই না। আবৃত বুঝল কোনো উত্তর না দিলেই নয়। সে থমথমে গলায় বলে উঠল, দেখলাম তো। এবার বিশ্বাস হয়েছে? হুম। তাদের মা ছেলের কথার মধ্যে পাশ থেকেই লোকমান সাহেব উঠে গেলেন ফ্রেশ হতে। অনেকখানি জার্নি করে এসেছে, ফ্রেশ না হলেই নয়। ফ্রেশ হয়ে না হয় বসা যাবে পুরো পরিবার। আয়রা তখন ডাইনিংয়ে দাঁড়িয়ে বাড়ি থেকে নিয়ে আসা জিনিসপত্রগুলো এক এক করে বের করে দেখছে এবং টেবিলে রাখছে। বাড়ির অনেক ফল ফলাদি সবজি এনেছেন হাসফা, তবে এর মধ্যে সবথেকে বেশি যেটা রয়েছে তা হলো আচারের আইটেম। হরেক রকম আচারের বয়াম এনেছেন। বয়ামগুলো বড় নয়, আবার অতি ছোটও নয়, বেশ সুন্দর গোলগাল বয়াম 15টা। আয়রার সবগুলো বয়াম বের করা হলে চক্ষু চড়ক গাছ। আশ্চর্য না হয়ে পারল না। ঘুরিয়ে ফিরিয়ে বয়ামগুলো দেখে যা বুঝল তা 3টি করে বয়ামে একই আচার। সে সবগুলো দেখতে দেখতে একটা বয়ামে এসে আটকে গেল। ঠিকমতো বুঝতে পারছে না বয়ামটায় কিসের আচার করা। দ্বিধান্বিত হয়ে হাফসাকে ডেকে আচারের বয়াম ধরে দেখিয়ে জিজ্ঞেস করল, মা এটা কিসের আচার? হাফসা বেগম পুত্রবধূর গলায় তাকান সেদিকে। আয়রার প্রশ্নাত্মক চাহনি এবং হাতের আচারের বয়াম লক্ষ্য করে অভিজ্ঞের ন্যায় বললেন, ও মা, এটা চিনছো না? এটা তো চালতার আচার। বলেই তিনি উঠে গেলেন আয়রার কাছে। জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে দিতে বললেন, এখানে 5টা করে আইটেম আছে, 3 জনের, তোমার, সারহার, মমির। আয়রা সন্তোষজনক মাথা নাড়াল তা শুনে। বলল, আচ্ছা, আমি বরং আপুদেরগুলো ফ্রিজে রাখি, যখন আসবে দিয়ে দিব, আর আমারটা বাইরে রাখবো। আবৃত তখনও বসা সোফায় ফোন ঘাটছে। আয়রার কথা শ্রবণ হতেই মাথা তুলে তাকালো সে। গাম্ভীর্যপূর্ণ ভরাট কণ্ঠে বলে উঠল, খাওয়ার মতো অনেক বিখ্যাত জিনিসই তো পেলে। শাশুড়ি এনে দিয়েছে বলে আবার ভাত খেয়ে বলেছে বলে খেয়েই দিন পর করো না যেন। আয়রা আবৃতের কথায় অসহায় মুখ করে তাকালো। আবৃত এক পলক তা দেখে আবারও ফোনে মনোযোগ দিল। হাফসা বেগম আবৃতের কথায় বললেন, আশ্চর্য কথা, তোর আবৃত আচার খেয়ে কি আর পেট ভরবে যে ভাতকে ভুলে যাবে? তোমার আদরের ছেলে বউ সে কাজে ওস্তাদ। অনেকদিন পর এলে তো, থাকো, দেখতে পাবে। আয়রা তবদা খেয়ে তাকিয়ে আবৃতের দিকে। গোপনেই দীর্ঘশ্বাস ফেলল সে। সত্যি তো এটাই, সে প্রেগনেন্ট হওয়ার পর সেরকম চাইলেও খেতে পারে না। বেশিরভাগ সময় হালকা পাতলা খেয়েই দিন কাটায়। আবৃতের কথা নেহাত মিথ্যে নয়, তবে সে ইচ্ছেকৃত যে খেতে চায় না এমন না। আয়রা বলল না কিছু, বরং দাঁড়িয়ে না থেকে শাশুড়িকে সাহায্য করতে লাগল। রাতের খাবারের আয়োজন হতে লাগল। বেশ অনেক দিন পর পুরো পরিবার আবারও বসল ডাইনিংয়ে। নানান ধরনের কথোপকথনে পরিবেশ পুরোটা মুখরিত। আনন্দিত দিনক্ষণ সময়গুলো যেতেও বেশি দেরি হয় না। চলমান সময় যে বাস্তব সময় থেকে নতুন কিছু সময়ের আগমন ঘটে। সেদিন বুধবার, সকালের সময় 8টা। আয়রার 9 মাস 10 দিন চলে। দিন যতই যাচ্ছে কাঙ্ক্ষিত সময় ততই ঘনিয়ে আসছে। আপাতত এমন সময় যে কখন কি হয় বলা মুশকিল।
আবৃতের কলেজ রয়েছে, কলেজের জন্য ব্যস্ত ভঙ্গিতে তৈরি হচ্ছে সে। আয়রা বিছানায় পা ঝুলিয়ে বসে বসে দেখছে সেসব। দেখতে দেখতে একসময় হুট করেই আক্ষেপ সুরে বলল, আমার খারাপ লাগছে যে আমি আপনার কোনো দিক দেখতে পারছি না, প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিতে পারছি না আমি। আয়রার অপ্রত্যাশিত কথায় আবৃতের ব্যস্ত হাতের আঙুলগুলো আপনে আপ থেমে গেল শার্টের বাটানে। বাটান আর রাঙানো হলো না। সে হাত স্থির রেখে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে দৃষ্টি তাক করে পুরো কণ্ঠে জানতে চাইল, আপাতত আমার সন্তানকে নিয়ে সাবধানে চলাফেরা করো, রেস্ট নাও, এতেই তোমার সব কাজ হবে। আয়রা চুপ থাকল। আবৃতের শার্টের বাটান লাগানো পর্যবেক্ষণ করে ডাক দিল ওকে। শুনুন, এদিকে আসুন তো আমার কাছে। আবৃত বুঝল না। ফের একবার আয়রার দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করল। আয়রা অনায়াসে মুখে মুচকি হাসি টেনে হাতের ইশারা করে বলল, আমার কাছে আসুন, কেন? আমি লাগিয়ে দিই শার্টের বাটনগুলো। আবৃত অবশেষে বুঝতে পেরে চমৎকার হাসি উপহার দিল। বিনিময়ে আয়রাও হাসল। আবৃত ধীর পায়ে এসে আয়রার সামনে দাঁড়াতেই আয়রা হাত বাড়িয়ে দিল নিজের। আবৃত তৎক্ষণাৎ বুঝে নিল আয়রার কি। হাত ধরে আয়রাকে ঠিকঠাকভাবে বিছানা থেকে নিচে দাঁড়াতে সাহায্য করল। শরীর তার বেশ ভারাক্রান্ত, নড়চড় করতে বেশ অসুবিধে পোহাতে হচ্ছে। আবৃত ওকে দাঁড় করাতেই আয়রা নিজের ইচ্ছেটুকু পূরণ করতে লাগলো। আলতো হাতে লাগিয়ে দিতে লাগলো অর্ধাঙ্গের শার্টের বাটন। সেখানে ব্যস্ত থেকেই মুখ থেকে অস্ফুট আওড়ালো, কিছু বলতে নিয়েও যেন থেমে গেল। আবৃত জিজ্ঞেস করল, কি? আমার ভালো লাগছে না। কেন? জানি না। বলেই ছেড়ে দিল আবৃতকে। একদম পরিপাটি করতে আবৃতের বুকের কাছটায় হালকা ভাঁজ পড়া শার্টটা আলতো হাতে সমান করে দিল। আবৃত তখন আয়রার বাহু ধরে প্রশ্ন করল, কণ্ঠে মিষ্টতা রেখে, কি করলে ভালো লাগবে? সেটাও জানি না। কিছু খাবে? বাইরের খাবার? ঘুরতে যাবে কোথাও? নড়চড় করতে ভালো লাগে না। তাহলে কি খাবে বলো, অর্ডার করে দিয়ে যায়। খাবারের কথা আসতেই আয়রা তৎক্ষণাৎ হাহুতাশ করে বলল, হরেক রকমের খাবার দাবার দিয়ে কিচেনটা ছোট্ট একটা শখ করে রেখেছেন ইতিমধ্যে, আর কি অর্ডার করবেন? দেখা যাবে তা আগে থেকেই কিচেনে বসে আছে। আবৃত আয়রা কাছ থেকে সরে শার্টটা ইন করতে লাগলো। এরপর মাথার চুলগুলো গুছিয়ে জানতে চাইল, কি কি আছে শুনি। আয়রা কি কি আছে মনে করতে চেষ্টা করল। একটা দোকানে যা যা থাকে তার প্রায় অর্ধেক জিনিস আপাতত বাসায় মজুদ করা। শুকনো খাবারের মধ্যে বিস্কিট, চানাচুর, চিপস, চকলেট থেকে শুরু করে প্রায় সব। এছাড়াও ফ্রিজেও ভারী বেশ কিছু খাবার রয়েছে। আবৃত সব সময় বাসায় থাকে না বলে একসঙ্গে নিয়ে আসে সব, যাতে করে চাইলেই বা কিছু খাওয়ার ইচ্ছে হলেই পেয়ে যায়। সে কখন আসবে এই আশায় বসে না থাকতে হয়। আয়রা সেসব মনে করে বলল, শুকনো থেকে শুরু করে হালকা পাতলা সব আছে। ভারী খাবারগুলো দিয়ে দুটো ফ্রিজ পুরো ভর্তি, শুধু গরম করে করে খাওয়ার কাজ। আর শুকনোর মধ্যে এটা সেটা দিয়ে আমার সব বয়াম ভর্তি। আগামী 2 মাস আর কিচ্ছু আনবেন না বললাম। সেদিন যে দই আর মিষ্টি আনিয়ে নিলাম বগুড়া থেকে, সেগুলো শেষ না আছে? আছে। কেন খাওনি? তুমি তো বগুড়া দই খেতে চাইলে। আশ্চর্য, আমি খেতে চাইছি বলে কি একদিনে শেষ করবো সব? আয়রা থেমে বিছানায় বসলো আবারও। কোমর ধরে এসেছে। বিছানায় বসে অন্য প্রসঙ্গ টানল। অত্যন্ত নিচু কণ্ঠে বলল, আজকে না গেলে হয় না? আমার কেমন যেন লাগছে, একটু ভালো লাগছে না, বিশ্বাস করুন। আবৃত তখন পরিপাটি হয়ে সামনে আসলো আয়রার। ওর দু গালে দুহাত রেখে জিজ্ঞেস করল, আমি থাকলে ভালো লাগবে? লাগবে না। আবৃতের আফসোস লাগলো। ইস, যদি আয়রার কথা মেনে থাকতে পারত। কিন্তু ছুটি কাটানোর জন্য অগ্রিম জানানো প্রয়োজন, চাইলেই সম্ভব নয়। তবে আয়রার কপালে চুমু এঁকে দিয়ে আশ্বাস দিল, তাড়াতাড়ি আসবো, অপেক্ষা দীর্ঘ হবে না। মধ্য দুপুর। আয়রা কিচেনে দাঁড়িয়ে, হাফসা বেগমের পাশে ঠিক। হাফসা বেগম একটি প্লেটের কোনায় শুকনো লাল মরিচ, পেঁয়াজ, লবণ, সরিষার তেল একসঙ্গে করে মিশ্রণ করে নিচ্ছেন। আয়রা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে কাঁচুমাচু ভঙ্গিতে। কাজটি সেই করতেছিল। সকালে মাংস মাছ হয়েছিল, কিন্তু আয়রা তা খেতে পারছিল না বলেই ভর্তার ব্যবস্থা করতেই এসেছিল কিচেনে। হাফসা বেগম তা দেখতে পেয়ে দ্রুত আসেন কিচেনে। এসে শুধু হাতের কাজটিই নেননি, বরং ধমকও দিয়েছেন। বারবার বলে দিয়েছে কোনো দরকার পড়লে তাকে ডাকতে, কিন্তু কে শোনে কার কথা। তিনি এক মনে মরিচ, পেঁয়াজ, লবণ, তেলের মিশ্রণ করে সিদ্ধ করা একটি আলু নিলেন। চটপটে হাতে আলুর ভর্তা করে দিয়ে ভাত ভর্তা একটি প্লেটে দিয়ে বললেন, সব শেষ করবে, ভাত অল্পই দিয়েছে। চেষ্টা করব। বলি আয়রা প্লেট নিয়ে ডাইনিংয়ে গিয়ে বসল। তার মধ্যেই হাফসা বেগমের রুম থেকে তার ফোনের আওয়াজ শোনা গেল হালকা পাতলা। সে দ্রুত গেল রুমের দিকে। আয়রাও ধীরে সুস্থে খাওয়া শুরু করল।
খেতে খেতে হুট করেই অনুভব করল পেটে চিনচিনে ব্যথা। শুরুতে পাত্তা না দিলেও কয়েক মিনিট যেতেই যখন ব্যথাটা তীব্র আকার ধারণ করল, তখন চিৎকার করে উঠল সে না চাইতেও। মা, আয়রার এমন গগনবিদারী চিৎকার শুনে অন্তরাত্মা কেঁপে উঠল যেন হাফসা বেগমের। ফোনে তখন মৌমি ফোন দিয়েছে। তিনি কোনো রকম মেয়ের ফোন কেটে তৎক্ষণাৎ দৌড়ে আসেন রুম থেকে। আয়রা তখনও বসে, চোখ মুখ কুঁচকে রয়েছে, ব্যথার ছাপ স্পষ্ট ভাষা, পেট ধরে চেপে রয়েছে এক হাতে। হাফসা বেগম গিয়ে ধরতেই আয়রার দমবদ্ধকর অবস্থায় কোনো রকম অস্পষ্ট স্বরে বলে উঠল, ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথা। শাশুড়ি তার অভিজ্ঞ, চট করেই ধরে ফেললেন কোন ব্যথা উঠেছে। তিনি আয়রাকে উঠিয়ে আয়রা আবৃতের রুমে নিয়ে গেলেন। সযত্নে আয়রাকে বিছানায় শুইয়ে দেন। আয়রা ব্যথায় কাতরাতে কাতরাতে হাফসা বেগম ফটাফট ফোন লাগান আয়রার ডক্টরকে, যে শুরু থেকে আয়রাকে দেখে আসছে, বিভিন্ন চেক আপ পরামর্শ দিয়ে আসছেন। আয়রার অবস্থা তখন আরও নাস্তানাবুদ হচ্ছে। অসহ্য যন্ত্রণায় চোখের কার্নিশ বেয়ে অঝরে নোনা পানি করছে। হাফসা বেগম ফোন রেখে যতটা পারছেন পটু হাতে আয়রাকে আয়ত্তে নেওয়ার চেষ্টা করছেন, প্রস্তুত করে চলেছেন। আয়রার সমস্ত ব্যথার মধ্যেই উৎকণ্ঠা নিয়ে উদ্বিগ্ন গলায় বলতে লাগলো, আপনার আপনার ছেলেকে ফোন করুন, সে বলেছিল তো তাড়াতাড়ি আসবে। আহা, আসতে বলুন তাকে, আপনার ছেলেকে আসতে বলুন। আয়রার ব্যথাতুর চিৎকার এবং অস্পষ্ট স্বরে অর্ধাঙ্গকে নিজের কাছে চাওয়াটা বুঝি আল্লাহ কবুল করে নিয়েছে। মুখের কথাটুকু শেষ হতে না হতেই কলিং বেল বেজে ওঠে আওয়াজ করে। হাফসা আয়রাকে সামাল দিতেই শুনতে পায় তা স্পষ্ট। মেয়েটার অবস্থা নাজেহাল, হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো চিৎকার। হাফসা বেগম একবার আয়রার মুখের দিকে দেখে দ্রুত পা চালিয়ে যান দরজা খোলার তাগিদে। এই সময় ছেলেটা আসলেই সব থেকে বেশি ভালো হয়। হাফসা বেগম মনে প্রাণে আবৃতই যেন দরজার ওপারে হয় তাই চাইলেন। ধুকধুক করতে হৃদয় নিয়ে খুললেন দরজা। তাদের বউ শাশুড়ির চাওয়া পূর্ণ করে সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আবৃতকে। হাফসা বেগমের প্রাণে পানি ফিরে আসে। ছেলেকে দেখতেই হাফ ছেড়ে বাজেন তিনি, বড় বড় করে শ্বাস নেন। ইতিমধ্যেই দরজা খুলে দিতেই আবৃতের কানে গেছে আয়রার চিৎকার। কপাল কুঁচকে আসে তার আশঙ্কায়। হাফসা বেগম সময় নষ্ট করেন না, বরং ব্যস্ত ভঙ্গিতে উদ্যত হন রুমের যাওয়ার। আবৃত চটপট গতিতে জুতো খুলে নিয়ে অজানায় চিন্তা আশঙ্কায় ধুকধুক হৃদয়ে প্রশ্ন করতে চায়। কে? সম্পূর্ণ প্রশ্ন করতে হয় না আবৃতকে, এত শোনার মতো হাফসা বেগমেরও ধৈর্য হয় না। তিনি ঝটপট উত্তর দিয়ে যান, আয়রার ব্যথা উঠেছে, আসো জলদি, মেয়েটা তোমার নামই নিয়ে আরো বেশি। বুঝে ফেলল আবৃত। মায়ের মতোই আর ধৈর্য ধরে না, কথা সম্পূর্ণ হওয়ার অপেক্ষা রাখে না। তার আগেই মাঝপথে বলে ওঠে উদ্বিগ্ন কণ্ঠে, আগে বলবো না? এরপর ঝড়ের বেগে হাফসা বেগমকে পিছনে ফেলে চলল যেন রুমের ভেতর। হৃৎপিণ্ড অস্বাভাবিক রকম টলতে লাগল। রন্ধ্রে রন্ধ্রে অস্বাভাবিক উত্তেজনা উন্মাদনা ছড়িয়ে পড়ল। আবৃত ভেতরে যেতেই দেখতে পেল বিছানায় এলোমেলো তার টারিনকে। ব্যথা সহ্য করতে না পেরে কি চিৎকারটাই না দিচ্ছে। বলা যায় না চাইতেও আপনি আপে আত্মনাদ বেরিয়ে আসছে ভেতর থেকে। অসহ্য যন্ত্রণা, যা সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। শত চেষ্টাতেও নিয়ন্ত্রণ করা যায় না যে যন্ত্রণা। যত্নে আগলে রাখা স্ত্রীর এ বিভৎস দশা দেখে আবৃত হৃদয়ে জানবর কেঁপে উঠল। সে ছুটল তার তারিনের কাছে, অস্থির হয়ে হাত দুটো নিজ হাতের মুঠোয় চেপে ধরল। অতি পরিচিত স্পর্শ। আয়রা মুহূর্তে চোখ খুলে তাকালো আবৃতের দিকে। নিজের হাত ছাড়িয়ে উল্টো হাতে জাপটে ধরে নিল আবৃতের পুরুষালী হাতখানা। ছটফট করতে করতে ব্যথাতুর কণ্ঠে বলতে লাগল, আপনি এসেছেন, আমি ভীষণভাবে চাইছিলাম আপনি আসুন। আবৃত নিজ হাতে ছাড়িয়ে শক্ত করে ধরল আয়রাকে, পেটের কাছটায় হাত রাখল, ভরসা দিল, বলল, আমি এসেছি, শান্ত একটু সহ্য করো, ধৈর্য ধরো। আয়রা চোখ মুখে কুঁচকে নিল অসহ্য বেদনায়, খামচে ধরল আবৃতের পুরুষালী হাত, পাগলের মতো ছটফট করতে করতে বলল, আমাকে ছেড়ে কোথাও যাবেন না প্লিজ, আমার কাছেই থাকুন। আমার যাবো না কোথাও আমি দাঁড়িন, তোমাকে ছেড়ে কোথাও যাব না। একটু সহ্য করো ক্ষণিকের ব্যথাটুকু, আমি আছি। বলেই আবৃত এদিক ওদিক তাকালো। হাফসা বেগম প্রয়োজনীয় সব কিছুর বন্দোবস্ত করে এনেছেন ইতিমধ্যে। নর্মাল ডেলিভারির অভিজ্ঞতা আছে তার সামান্য। সেই সামান্য অভিজ্ঞতায় তিনি আজ কাজে লাগালেন প্রসব যন্ত্রণায় ব্যথিত পুত্রবধূর ক্ষেত্রে। আবৃতকে আয়রা একচুল পরিমাণ ছাড়ল না। ফলস্বরূপ আবৃত পুরোটা সময় আয়রাকে সামলে নিল। আয়রা তখনও আত্মনাদ করে চলেছে। সময় গড়িয়ে গেল বেশ কিছুক্ষণ।
ঢাকা শহরের জ্যামজটপূর্ণ রাস্তাঘাট, চাইলেই নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হওয়া যায় না কোথাও। এটা সম্পূর্ণটা নির্ভর করে রাস্তায় জ্যামজটের মতো জটিল সমস্যার ওপর। আয়রার ডক্টরও আসলো তখন, যখন একদম শেষ সময়। মহিলা ডক্টর। তিনি কষ্ট করে এলেও আসার পরবর্তী কষ্টটা তাকে করতে হয় না। ডক্টর বাসায় এসে স্থির হতেই সদ্য জন্ম নেওয়া বাচ্চার ক্যাচক্যাচ কান্নার আওয়াজে মুখরিত হয় পুরো বাসা। ডক্টর পরিচিত হন সে পরিবেশের সঙ্গে। বাসার কোনায় কোনায় একটি নবজাতক শিশুর আগমনী বার্তা পৌঁছে যায়। তার তীক্ষ্ণ কান্নার আওয়াজ, অথচ সে কান্নায় কষ্ট পেল না কেউ, বরং মুচকি মুচকি হাসল আনন্দে। বেলা গড়িয়ে যায় বেশ খানিক, দুপুর হয়ে যায় 2টা। আয়রার ডক্টর আবৃত ও হাফসা বেগম বসেছে ড্রয়িং রুমে। হাফসা চায়ের ব্যবস্থা করেছেন। চায়ের সঙ্গে টুকিটাকি কথা চলছে তাদের। মা সন্তান আপাতত দুজনেই সুস্থ। আয়রাকে ফ্রেশ করিয়ে শুইয়ে দেওয়া হয়েছে। ক্লান্ত শরীরে ঘুম এসে। আর ছোট্ট সদস্য, সে তো 1 মিনিট চোখ খুলে রাখলে 1 ঘন্টা ঘুম দিবে। ডক্টর চায়ের কাপে চুমুক দিয়ে একগাল হাসলেন। আবৃতের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন উৎফুল্ল কণ্ঠে, তো মিস্টার, ফুটফুটে এক রাজকন্যা এসে গেল আপনার ঘর আলো করে। কেমন লাগছে মেয়ের বাবা হয়ে? আবৃত চমৎকার হাসি উপহার দিল। হাফসা বেগমও হাসলেন খুব সুন্দর করে। আবৃত পরম আবেশে চায়ের কাপে ঠোঁট চুডিয়ে চোখ বন্ধ করল। সেকেন্ডের মাথায় চোখ খুলে স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিল, কিছু অনুভূতি ভাষায় ব্যক্ত করা যায় না ডক্টর, আমিও পারছি না। এই মুহূর্তে আমি শুধু আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করতে পারি। আবৃতের কথায় ডক্টর নিজেও হাসলেন। আরও কিছু সময় কথাবার্তা বলে উঠলেন তিনি। আয়রার জন্য কিছু ঔষধের পরামর্শ দিয়ে এরপর রওনা হলেন নিজ গন্তব্যে। ডক্টর যাওয়ার পর হাফসা উৎফুল্ল হয়ে বললেন, সবাইকে দিতে হবে তো সুসংবাদটা। আবৃত সাই জায়গায় মায়ের কথায় বলল, আমি আব্বুকে ফোন দিয়ে আগে। দাও, আমি তাহলে বিয়ানকে জানিয়ে দেই। হাফসা বেগম সর্বপ্রথম ফোন লাগায় ইতিখা বেগমের কাছে। আবৃত দুরু দুরু বুকে ফোন লাগায় লোকমান সাহেবের ফোনে। এ মুহূর্তের অনুভূতিটা মিশ্রিত অনুভূতি। কত রকম যে অনুভূতি হচ্ছে যার কোনো ব্যাখ্যা নেই। ফোন রিং হওয়ার কয়েক সেকেন্ডের মাথায় ওপাশ থেকে ফোন রিসিভ হয়। আবৃত সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম। আব্বু? হ্যাঁ, আবৃত বলো, শুনছি। আবৃত রয়ে শোয়ে সময় নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু, আমিও আব্বু হয়ে গেছে। লোকমান সাহেব বুঝি বুঝলেন না ছেলের কথা। কতক্ষণ দম ধরে থেকে প্রশ্নাত্মক জবাব দিলেন। আবৃত স্বভাবসুলভ হাসল, ফের একবার বলল, আমাকে আব্বু ডাকের মানুষ চলে এসছে আব্বু, আমার আরেক মা চলে এসছে। বিকেলবেলা, সময় 4টের ঘরে। বাসায় অন্যরকম আনন্দমুখর পরিবেশ। সদ্য জন্ম নেওয়া নবজাতকের কান্নার আওয়াজ প্রখর, তীক্ষ্ণ। মা তার ক্লান্তিতে ঘুমিয়ে রয়েছে এখনো, অথচ সে ক্যাতক্যাত করে কেঁদেই চলেছে। সবাইকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে সুসংবাদখানা। হয়তো সন্ধ্যার মধ্যে বাসার পরিবেশ আরও জমজমাট হয়ে উঠবে। হাফসা বেগম কিচেনে কাজ করছেন। আয়রাকে খাওয়াতে হবে, তার জন্যেই গরম গরম খাওয়ারের ব্যবস্থা করতে ব্যস্ত তিনি। কিন্তু নাতনির কান্নার আওয়াজে তড়িঘড়ি করে নিজের ব্যস্ততা কাটিয়ে উঠবেন তিনি। ছুট লাগানেন সেথায়। বাচ্চা মেয়েটা হাত পা হালকা পাতলা নাড়িয়ে কান্নার জোড়ার করে তুলেছে। হাফসা বেগম তা দেখে আঁচলে হাত মুছে আলতো হাতে কোলে তুলে নিলেন নাতনিকে। 2 হাতের আঁজলায় নিয়ে একটু ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আদুরে গলায় আওড়ালেন, ও লে, কি হয়েছে তোমার? ক্ষুধা পেয়েছে? ঘুম ভেঙে গেল আয়রার। চোখ পিটপিট করে তাকিয়ে দেখল আগে নিজেকে। মনে হলো বিভ্রান্ত হলো, বুঝতে পারল না নিজের অবস্থা। আবার দেখল, এরপর ঘাড় ঘুরিয়ে তাকালো শাশুড়ি ও তার কোলে অবস্থানরত মেয়েকে। হাফসা সবই পর্যবেক্ষণ করলেন। আয়রা দুর্বল শরীরে উঠতে চাইলে বাঁধ সাধলেন তিনি। ব্যতিব্যস্ত গলায় বললেন, উঠো না, শুয়ে থেকো, খাও ওকে। আয়রা শান্ত হল। শাশুড়ি তার বেশ সাবধানতা অবলম্বন করে নাতনিকে বুকে দিল। আয়রা ছোট্ট শিশু মেয়েটাকে আগলে নিল সতর্কতার সঙ্গে। এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখে নিল একবার। এরপর ইতস্তত করে প্রশ্ন করল, উনি মানে আপনার ছেলে কোথায়? দেখছি না যে। হাফসা হাসি মুখে বললেন, সে তো বেরিয়েছে কতক্ষণ আগে, চলে আসবে। সামনের শপেই তো যেতে চললাম। মেয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে না? আয়রা মাথা নাড়ল। এরপর আবার জিজ্ঞেস করল, সবাইকে সংবাদটা পৌঁছে দিয়েছেন কি?
হাফসা বেগম তা শুনে এক গাল হেসে উৎসাহিত হয়ে বলল, অনেক আগেই জানিয়েছি সবাইকে, সন্ধ্যার মধ্যেই বাসাটায় চাঁদের হাট লাগলো বলে। অপেক্ষা করো। আয়রা আর কিছু না বলে মাথা নুইয়ে তাকালো মেয়ের দিকে। হাফসা বেগম তা দেখে চলে গেলেন নিজের কাজে। আবৃত যখন এলো তখন তার 2 হাত ভর্তি একদম। মেয়ের জন্যে যা যা আনা লাগে তা তো এনেছেই, সঙ্গে এনেছে 1 গাদা মিষ্টির কার্টুন। আবৃত মিষ্টিগুলো রেখে বাদবাকি জিনিসগুলো নিয়ে যায় রুমের দিকে। সে রুমে ঢুকতেই দেখতে পেল আয়রা বিছানায় পা তুলে বসে রয়েছে। মেয়েকে শুইয়ে দিয়েছে বিছানায়। ঘুম সে। আয়রার দৃষ্টি তাতেই স্থির। আবৃত এসে গলা খাঁকারি দিতেই ধ্যান ভাঙল আয়রার। চোখ তুলে তাকালো আবৃতের পানে। আবৃত হাতের জিনিসপত্রগুলো বিছানায় এক সাইডে রেখে আয়রার গা ঘেঁষে দাঁড়ালো। এরপর আয়রার মাথার উপর দিয়ে দেখল ঘুমন্ত মেয়েকে। প্রশ্ন ছুড়ল, কি দেখছো এমন করে? আয়রা আবৃতের থেকে দৃষ্টি সরিয়ে ফের দৃষ্টি ফেলল মেয়ের মুখের দিকে। ধীর গলায় বলল, আপনার অস্তিত্ব কে? আবৃত তখনও মেয়েকে দেখেই চলেছে। একইভাবে দেখতে দেখতে আয়রার কথার প্রত্যুত্তর করল। মনে হচ্ছে তোমার আরেক ভার্সন। আর কোনো প্রত্যুত্তর আসলো না আয়রার কাছ থেকে। নিঃশব্দতায় ডুবি গেল চারিপাশ। ঘন নীরবতার মাঝেই আয়রা ঝুরঝুর করে কেঁদে ফেলল। চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়তে লাগল অনবরত। হৃদয়ের কোণের কোনো এক কুটির থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো বুঝি। পুরনো স্মৃতির পাতা হুট করেই খুলল যেন। আবৃতের হৃদয়টাও মুহূর্তে খাঁ খাঁ করে উঠল। নিজেকে সামাল দিতে ঠোঁটে ঠোঁট চাপল। চোখ দুটো জ্বলছে কেন বুঝল না। চোখ ঝাপটে নিল সে। গভীরভাবে শ্বাস টেনে আয়রার মাথাটা নিজ বুকে চেপে ধরে বলল, একদম কাঁদবে না তারিন। তোমাকে কাঁদতে দেখলে আমার মেয়েটা কীভাবে বলো তো? মনে করবে না আমাকে দেখে বোধহয় মা খুশি নয়? আয়রা বড় বড় করে নিঃশ্বাস টেনে নিয়ে ধরা গলায় বলল, সেটা তার ভুল ধারণা হবে। আমরা তো জানি তাকে পাওয়ার জন্য কত অপেক্ষা, কত প্রহর গোনা, কত আকুলতা। চোখের পানি মুছে ফেলো তারিন। তোমার কান্না আমাকে ঠিক থাকতে দেয় না। আবৃতের কথা অমান্য করল না আর আয়রা। চোখ থেকে নোনা পানির দানাগুলো মুছে ফেলল সযত্নে। আবৃতের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, নাম ভেবেছেন ওর? মেয়ের নামকরণ করবেন না? আবৃত আয়রার অগোছালো চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে এক কথায় বলল। ভেবেছে। আয়রার আগ্রহ হলো, নড়ে চড়ে বসল সে। মানুষটা মেয়ের নামও ঠিক করে ফেলেছে বুঝি। আয়রা দ্রুত জানতে চাইল। আর তা কি? আবৃত স্নিগ্ধ গলায় মুখে চমৎকার হাসি টেনে বলল, আশনুর। কি ভেবে রাখলেন? সে আমাদের আশার একমাত্র আলো হয়ে এসেছে, আমাদের মনের শান্তি হয়ে এসেছে, তাই সে আশনুর। তার নাম আশনুর। আয়রা মুগ্ধ হল। মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল আবৃতের দিকে। চোখের পলক ফেলল না, ঠোঁট নাড়িয়ে কিছু বলল না। সেকেন্ড গিয়ে মিনিট গেল, কত মিনিট আন্দাজ হল না। আবৃতর মুখ পানে তাকিয়ে মুচকি হাসল। আয়রা বলল, কি কি আনলেন মার্কেট থেকে? আবৃত সহসাই সরে দাঁড়াল। শরীরের ঘামাত্ম শার্ট খুলতে খুলতে বলল, দেখে নাও। ওয়েট, তুমি শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ভালো লাগছে মোটামুটি। সন্ধ্যাবেলা ঠিকই চাঁদের হাট লেগে গেল আশায়। সেই দুপুরের খবর পাওয়াতেই সন্ধ্যা হতে না হতেই হাজির সবাই। ফিরোজ ও সারা এলো সারফানকে নিয়ে। মৌমিও তার হাজব্যান্ড এলো মুত্তাকিকে সঙ্গে করে। ইতিখা এলো তাহিয়াকে নিয়ে। সব মিলিয়ে সন্ধ্যার জমজমাট পরিবেশ বিরাজমান শান্ত নিরিবিলি বাসাটায়। মুত্তাকি তো সেই খুশি, তার খুশির শেষ নেই। সবাই একে একে আশনুরকে দেখে গল্পগুজবে বসেছে। আয়রা তখন মেয়ের কাছে বসা। মেয়েকে খাইয়ে দিয়ে সবে শুইয়ে দিয়েছে। তার সঙ্গে রয়েছে তাহিয়া ও মুত্তাকি। দুজনে আয়রার দুপাশে বসে লাগাতার কথা বলেই চলেছে। সবথেকে বেশি কথা বলছে মুত্তাকি। তার বোকা বোকা যত প্রশ্নের ভাণ্ডার নিয়ে বসেছে সে। মামিমণি, আশনুর কেন চোখ খুলে রাখছে না? তার কথায় তাহিয়া শব্দ করে হাসতে লাগল। উত্তরটা সেই দিল মজা করে, কারণ নূর তোমাকে দেখতে চাইছে না। মুত্তাকি তাহিয়ার দিকে গরম চোখে তাকালো, মুখ ফুলালো, বুকে হাত গুজে থমথমে গলায় ডেকে উঠল। মামিমণি। আয়রা নিজের হাসি সংবরণ করে বলল, নূর তো সবার ছোট, তাই সে বেশি বেশি ঘুমোবে। তুমি থাকো, যখন ওর ঘুম ভাঙবে তখন তোমাকেই দেখবে। মুত্তাকি ফের একবার প্রশ্ন করল, ও কথা বলবে কখন থেকে? যখন একটু বড় হবে তখন। আর কখন সে বড় হবে? যখন তুমি ভালোভাবে পড়াশোনা করতে শুরু করবে। কিন্তু আমি তো করছি পড়াশোনা। আরো করতে হবে। তাহলে আমার সঙ্গে কথা বলবে? বলবে। তাহলে আমি আজ থেকে আরো বেশি বেশি পড়বো। বেশি বেশি পড়তে হবে। বলেই তাহিয়া গাল ভর্তি হাসল। হাসল আয়রাও।
মুত্তাকি তাহিয়ার কথায় আবারও গাল ফুলিয়ে বসল, গম্ভীর হল। তাহিয়া তা দেখে আরেক দফা হাসতে লাগল মুত্তাকিকে জ্বালিয়ে। ওদিকে ড্রয়িং রুম জুড়ে আলোচনায় আসল আশনুর, তার আকিকা। দেখতে দেখতে ৬-৬টা দিন গড়িয়ে গিয়েছে অনায়াসে। রাত পোলালেই আশনুরের ৭ দিনের দিন। আর এই ৭ দিনের দিনেই আকিকার আয়োজন করা হয়েছে। শুধু রাতটা পেরিয়ে যাওয়ার অপেক্ষা, নতুন ভোর হওয়ার অপেক্ষা। ভারী নিস্তব্ধ রাত, এতটাই নিস্তব্ধ যে একটু শব্দই অনেক কিছু মনে হয়। ঘড়ির কাঁটা 2:40 স্বাভাবিক অর্থেই ঘুমিয়ে থাকার কথা সবার, অথচ রুমের মধ্যে এদিক থেকে ওদিক হাঁটছে আয়রা। অনবরত পায়চারি করছে। আবছান মৃদু আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তার অবয়ব। কোলে তার মেয়ে আশনুর। মেয়েটা কেমন নিশাচরের মতো রাত জাগা হয়েছে, মা জ্বালানি হয়েছে একদম। রাত পার করবে কোলে, অথচ দিনের 2-1 ঘন্টা বাদে বাদবাকি সময় ঘুমিয়ে কাটায়। যত ক্যাচ ক্যাচ তার রাতে, কি যে এক পেরেশানি, বলার অপেক্ষা রাখে না। আয়রা ওকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে যথাসম্ভব। পায়চারি করতে করতে পা ব্যথা তুলিয়ে ফেলেছে, তবুও মেয়ে তার ক্যাতকুতু করেই চলেছে। আবৃত গভীর ঘুমে মগ্ন, পরিশ্রমী শরীর। দিন শেষে রাতেই শান্তিমতো জাগা দেয় বিছানায়। আয়রা ডাকে না ওকে, যথাসম্ভব চেষ্টা করে আবৃতের যেন ঘুম না ভেঙে যায়, নষ্ট না হয়। সে আশনুরকে ভুজুং ভাজুং বুঝিয়ে শুনিয়ে ঘুম পাড়ায় কোনো রকম। তবে বিপত্তি বাজে অন্য কোথাও। মেয়েকে নিয়ে নিঃশব্দে শুই শুই পায়ে বিছানার দিকে এগিয়ে গেলেও ঠিক কাছে যেতেই হুট করেই খাটের পায়ের সঙ্গে বাড়ি খায় পা জোড়া, তাল হারায়। বেডসাইড টেবিলে রাখা ফুলদানের সঙ্গে হাত লাগলে তা পড়ে যায় মেঝেতে, শব্দ হয় ঝনঝন আওয়াজ তোলে। ওতেই ঘুম ভেঙে যায় আবৃতের। এক প্রকার চমকে ওঠে সে। আয়রা ভ্যাবাচাকা খেয়ে তাকায় আবৃতের দিকে। এত সাবধানতা অবলম্বন করে তাহলে কি হলো? শেষমেশ ঘুম তো তার ভেঙেই গেল। আবৃত বালিশ থেকে হালকা মাথা তুলে ঘুমে জড়ানো রাশভারী কণ্ঠে প্রশ্ন করে উঠল, কি ফেললে? আয়রা ঢক গিলে থমথম খাওয়া কণ্ঠে উত্তর দিল, ওই আর কি। আবৃত আবারও বালিশে মাথা দিল, দৃষ্টি দিল আয়রার কোলে। আবঝা আলোয় মা মেয়েকে দেখে নিয়ে ছোট্ট করে জিজ্ঞেস করল, নূরকে জাগ্রত? আয়রা এক হাতে আশনুরের বিছানাটা ঠিকঠাক করতে লেগেছে, সেভাবেই উত্তর দিল। না, ঘুমিয়ে গেছে। আবৃত কিছুক্ষণ চুপ থাকল, এরপর সময় নিয়ে বলল, এক কাজ করো, ওপাশে বালিশ রেখে নূরের বিছানাটা ওইদিকে চাপাও। অপ্রত্যাশিত অভাবনীয় কথা। আয়রা বুঝল না, অবুঝের মতো চোখ পিটপিট করল। কথার অর্থ বুঝতে প্রশ্ন করল, কেন, মাঝখানে রাখবো না? আবৃত তা শুনে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, তুমি সে ওইদিকে আজকে। আয়রা তবদা ঠেয়ে তাকালো আবৃতের দিকে। কি বলবে বুঝতে পারল না ঠিক, তবে দ্বিমত করল না স্বামীর কথার। আবৃতের কথা মতো বিছানার সাইডে কোলবালিশ ভালোভাবে রেখে ছোট্ট বিছানা পাতল মাঝখান থেকে সরিয়ে। আস্তে ধীরে নূরকে সেখানে শুইয়ে নিজে নিঃশব্দে শুয়ে পড়ল মাঝখানে। নূরের দিকে ফিরেই শুল, বুকের মধ্যে আগলে নিল মেয়েকে। আবৃত তা দেখে আড়ালেই কিঞ্চিত হাসল। স্ত্রী তার শুয়ে স্থির হতেই তাকে পিছন থেকে আগলে নিল বুকের কাছে। আয়রা অনুভব করল, খানিক হাঁসফাঁস করে উঠল বোধহয়। নীরবতা তখনও বিরাজমান, অথচ আয়রা কান খাড়া করে সজাগ, আবৃতের কথা শুনতে আগ্রহী। সে সজাগ থেকেই চোখ পিটপিট করছে বারংবার। আজ 5টা রাত এবং 6 রাতের শেষে আবৃতের কাজ ঘেঁষে শোয়া, পুরুষালী বুকের উষ্ণতা পাওয়া, অদ্ভুত শান্তি মিলছে তাতে। হৃদয়ের ভেতরটা ঠান্ডা হয়ে গিয়েছে, একরাশ শান্তি এসে ভর করছে। বেশ কিছু সময় তাদের একান্তে নীরবেই কেটে গেলে আবৃত নীরবতা কাটিয়ে আয়রার কানের কাছে ফিসফিস আওয়াজে বলে ওঠে, তুমি কি ভাবছো আমি বুঝি না? কথা বলার সাথেই আবৃতের উষ্ণ নিঃশ্বাসের অস্তিত্বে আয়রা স্বভাবতই খানিক কেঁপেই উঠল। কথার মানেও ঠিক বুঝে উঠতে পারল না, তাই জিজ্ঞেস করল, কি? আমার সংস্পর্শ ছাড়া তুমি ঘুমাচ্ছ না ঠিক মতো, বলো যে পারছো না ঘুমাতে। আমি কি নেশা হয়ে গেছে? শেষ বাক্যে প্রশ্ন রেখে সমাপ্তি টানল আবৃত। আয়রা সে প্রশ্নের উত্তরে সময় নিল, ভাবল, রয়ে শোয়ে আস্তে ধীরে উত্তর করল, বোধ হয়, কিন্তু আপনি কি করে জানেন? আমারও তো জানার কথা। বছরের পর বছরে বুকে রাত পার করলে। তাহলে কি? স্ত্রী ছাড়া বুকের বাপাসটা ঠিক পূর্ণ হয় না। বেশ অবলীলায় কথাটুকু শেষ করে আরও মজবুত করে জড়িয়ে ধরল আয়রাকে। আয়রা কয়েক সেকেন্ড নীরব থেকে বলল, ঘুমন, মধ্যরাতে ঘুমটা ভেঙে দিলাম। তুমিও ঘুমাও। একে আশনুর জ্বালাচ্ছে রাত করে, তবুও যতটুকু সে ঘুম পাড়ে তুমি পারো না, বেশ বুঝে। বরাবরের মতোই আয়রা বিনা শব্দে হাসল। হৃদয় হয়ে উঠল উৎফুল্ল, জুড়িয়ে গেল একদম। মানুষটা সব দিক ঠিকই লক্ষ্য রাখে,
নজর এড়ায় না কিছুই। এজন্য তো তার প্রতি এত মায়া ভালোবাসা, যা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে। আয়রার ভাবনার মধ্যেই আবৃত আবারও বলে উঠল, তার ভাবনাকে স্থগিত করে। পড়ালেখা কিন্তু শুরু করতে হবে। এমবিবিএস কমপ্লিট করছো মানে ডক্টর হওনি, স্পেশালিস্ট হতে হবে। তো এই বছর গ্যাপটা নাও, নূর একটু বড় হোক, এরপর শুরু করো সামনের বছর থেকে। আপনি চাচ্ছেন? সঙ্গে সঙ্গে উত্তর দিল আবৃত। অবশ্যই ম্যাডাম, আমি চাই আপনি একজন ভালো ডক্টর হন, স্পেশালিস্ট হন। মেয়েকে নিয়ে ভাবতে হবে না, দুজনেই সামনে নেব। সাজানো গুছানো কথা আবৃতের। আয়রা আর কিছু বলল না। সময়ের ব্যবধানে মেয়ের সঙ্গে সঙ্গে তারাও ঘুমিয়ে পড়ল। রাত পোহালো, নতুন দিনের উদয় হল। সেদিন অফিসে এলে আবৃত মাহমেদ ও আয়রা তারিনের মেয়ের নামকরণ করা হলো, আকিকা দেওয়া হলো। তাদের টুপটুপানির সংসার টুপটুপ করেই চলল বেশ। সময়টা খুব দ্রুতই গেল খরস্রোতা নদীর মতো। ক্যালেন্ডারের পাতায় একের পর এক মাস পেরিয়ে বছর উল্টে গেল, সাল পাল্টে নতুন নতুন সাল আসলো। সময় পরিবর্তনের সাথে সাথে আয়রা স্বামীর সাপোর্টে হয়ে ওঠে একজন দক্ষ ডক্টর, স্পেশালিস্ট, কার্ডিওথোরাসিক সার্জন, হৃৎপিণ্ড ও বক্ষ গহ্বরের জটিল অস্ত্রোপচারে বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আয়রা প্র্যাকটিসিং ডক্টর তো হয়েছিল, তবে ওই যে ভাগ্য। কার ভাগ্যে কি রয়েছে, আল্লাহ কাকে কখন কোন পরিস্থিতিতে ফেলে তা অনিশ্চিত। তবে কথা তো একটাই, আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্য করেন, কিছু ভেবেই করেন। তার কিছুটা নমুনা দেখা যায় আয়রা আবৃতের জীবনে। আয়রা আবৃতের এক দীর্ঘ সময় পেরিয়ে বর্তমান সময়ে 6 বছর 3 মাস। তবে ঘটনাটি কাটায় কাটায় বছর 6 পরের কথা। জানুয়ারি মাস তখন। মাসের 5 দিন গিয়েছে, পূর্ণ শীতকাল চলমান তখনও। বছরটায় এত পরিমাণ শীত নেমেছে যে রোদের লেশমাত্র দেখা যায় না আজ 5 দিন ধরে। দিনকে ঠিক দিন মনে হয় না ঘন কুয়াশার আস্তরণের জন্য। কুয়াশার ঘন চাদর ভেদ করে গুনে গুনে কয়েক হাত দূরত্বেও ঠিকঠাক দেখার উপায় নেই কিছু। সেদিন বুধবার, দুপুরের সময় 1:15। রোদের দেখা আজও মেলেনি ধরণীতে। মধ্য দুপুরেও চারদিক হালকা কুয়াশায় আচ্ছাদিত, তবে শীতের পরিমাণ নেহাত কম নয়। কিন্তু বাহিরে শীতের তীব্রতা বেশ ভালো হলেও হসপিটালের ভেতরে সে তীব্রতার মাত্রা অতি সামান্য। হসপিটালের বিশাল বিল্ডিংটার ঠিক 5 তলার করিডোর ধরে হেলে দুলে হেঁটে চলেছে 6 বছরের ফুটফুটে একটি বাচ্চা মেয়ে। পরনে তার ভারী শীতের পোশাক হওয়ায় পুতুল পুতুল লাগছে দেখতে। সে বাচ্চাসুলভ আচরণে হেলতে দুলতে এদিক ওদিক তাকাচ্ছে, মুখ নাড়াচ্ছে থেকে থেকে। পিছনে তার মা হাতে টিফিন বাটি নিয়ে দাঁড়িয়ে, প্রিন্টের সাদা সিল্কের শাড়ি পরিহিত, তার উপর সাদা ফকফকে অ্যাপ্রন, মাথায় শালীনভাবে ক্রিমরঙা হিজাব বাঁধা, গলায় ঝুলানো আইডি কার্ড। সব মিলিয়ে তার বেশভূষা স্পষ্ট পরিচয় করিয়ে দিচ্ছে সে একজন ডক্টর। গলায় ঝুলানো আইডি কার্ডটিতে স্পষ্ট লেখা ডক্টর আয়রা তারিন। আপাতত সময়টায় আইসিইউ রাউন্ড থেকে বেরিয়ে সামান্য বিরতি মিলেছিল আয়রার। সময়টুকু সে মেয়ের পিছনে খরচ করছে। নূর ক্লাস 1-এ পড়ছে। বাবার সঙ্গে নিয়মিত স্কুলে যেতে যেতেও মাঝে মধ্যে মায়ের সঙ্গে আসার বায়না ধরে, পিছু নেয়, যেমনটা আজ করেছিল। আয়রা তাকে নিয়েও আসে মাঝে মধ্যে, তবে নিজ ডিউটির শিডিউল দেখে। আজ তার কোনো সার্জারির মতো দায়িত্ব না থাকায় নিয়ে এসেছে মেয়েকে। বায়না পূর্ণ করে দিয়েছে। প্রায়শই নূরকে নিয়ে আসায় মোটামুটি হসপিটালে কর্মরত সবাই চিনে গেছে, ফলে তেমন একটা অসুবিধাও পোহাতে হয় না। আয়রা মেয়ের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে শানিত কণ্ঠে বলে উঠল, নূর, আম্মু কিন্তু রেগে যাচ্ছে, এদিকে এসো, ভাত মুখে নাও। মায়ের কথায় অমনি ড্যাব ড্যাব চোখ করে পিছন ঘুরে তাকায় আশনুর। তবদা খেয়ে তাকিয়ে থাকে মায়ের মুখ পানে। এরপর গাল ফুলিয়ে আদো আদো গলায় বলে, তুমি রাগ করেছ? আয়রা ভ্রুকুটি করে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে বলে, রাগ করবো না যদি তুমি জলদি খাবারটা শেষ করো। আশনুর আরেক দফা গাল ফুলিয়ে বলে, কিন্তু আমার ভাত চিবাতে ইচ্ছে করে না। আই ডোন্ট লাইক দিস। আয়রা এগিয়ে জোর করেই আশনুরের মুখে আরেক লোকমা তুলে দিল, ভুল ধরিয়ে সংশোধন করে দিল। ডোন্ট হবে। আশনুর নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ঘাড় নাড়িয়ে বলল, ওকে, ডোন্ট হবে। নূরমণি, কেমন আছো তুমি? হুট করেই আগত প্রশ্নে পিছন ঘুরে তাকায় আশনুর। একজন অল্প বয়সী নার্স উক্ত প্রশ্নটি করেছে তাকে। সে বেশ চিনল ব্যক্তিটিকে। হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিল সুন্দর করে, আই এম ফাইন আন্টি। এমন আদরে উত্তর শুনে হাসল সে। তাকালো ডক্টর আয়রার দিকে। আয়রা জিজ্ঞেস করল, কি ফ্রি টাইম চলছে নাকি? হ্যাঁ, সকাল থেকে অবশেষে ফ্রি হলাম একটু এখন।
তাদের এই অবসর সময়ে হুট করেই কোথা থেকে এক নার্স দৌড়ে আসে। সে এসে সরাসরি দাঁড়ায় আয়রার সামনে বারবার। সময় ব্যয় না করে হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাম সরি ফর ডিস্টার্ব, বাট আপনাকে লাগবে। অ্যাক্সিডেন্ট কেস, এমার্জেন্সি, প্রচুর রক্তক্ষরণ হতে পারে বুকে অত্যাধিক আঘাত পেয়েছে। নার্সের হয়তো বলতে দেরি, তবে আয়রার সিদ্ধান্ত নিতে দেরি হলো না। সে পাশে দাঁড়ানো নার্স মেয়েটির হাতে দ্রুত টিফিন বাটিটি ধরিয়ে দিয়ে বলল, তোমাকে একটু কষ্ট দিতে হচ্ছে, প্লিজ নূরকে একটু নিজের সঙ্গে রাখো। আমার কেবিনে ওর জন্য আলাদা একটা ব্যাগ আছে, তাতে ওর চকলেট, চিপস আরো অনেক কিছুই আছে, বায়না করে দিও সেগুলো। মেয়েটি আয়রার কথা শুনে হাসি মুখে বিনয়ের সঙ্গে বলল, কি যে বলেন আপনি, নূর আমার সঙ্গে থাকলে বরং ভালো লাগবে আমার। আপনি নিশ্চিন্তে যান। আয়রা আর একটি কথা খরচ না করে তাকে ডাকতে আসা নার্সের সঙ্গে চলে যায়। নূর সবটাই নীরবে তাকিয়ে তাকিয়ে দেখল ড্যাব ড্যাব চোখ করে। এসব তার মুখস্থ। মা তার দৃষ্টির অগোচরে যেতেই সে নার্স মেয়েটির দিকে তাকিয়ে হাসি মাখা মুখে বলল, আম্মু অপারেশনে গেল, তাই না আন্টি? হ্যাঁ, নূর দেখি সব জানে। আমি সব জানি। তুমি আমার কাছে থাকবে না? থাকবো। আয়রা সেদিন ইমার্জেন্সিতে যাওয়ার এক মুহূর্ত আগ অবধি জানত না তার দুনিয়া কিভাবে ঘুরে যেতে চলেছে, তার স্বপ্ন কিভাবে সে নিজ ইচ্ছায় ছাড়তে চলেছে। সে দায়িত্ববান ডক্টরের মতো যখন গিয়ে রোগী দেখল, মুখ চিহ্নিত করল, ঠিক তখনই তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আবিষ্কার করেছিল রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে শুয়ে থাকা আবৃতকে। মুহূর্তে রক্ত চলাচল বন্ধ হয়েছিল তার নিজের। স্তব্ধ হয়ে গিয়েছিল সেই ক্ষণে। মুখ থেকে শব্দ বের না করে পাথর বন গিয়েছিল যেন। আবৃতের অবস্থা নিস্তেজ। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে একটু সময় অনেক কিছু। নার্সরা আয়রার নিস্তব্ধ অবস্থা দেখে সকলে উদ্বিগ্ন গলায় ডেকে উঠেছিল তাকে। ডক্টর, ডক্টর দেখুন পেশেন্টকে, সময় নেই বেশি। আয়রার হুঁশ ফিরে তখন। কেঁপে ওঠে সে। মিশ্র প্রতিক্রিয়া হতে থাকে তার ভেতরে। হৃদয় কম্পিত হতে থাকে অস্বাভাবিক হারে। হাহাকার করে ওঠে বুকের ভেতর। চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়তে শুরু করে। উত্তেজনায় আবৃতের নির্জীব মুখের দিকে চেয়ে অস্পষ্টে আওড়ায়, আবৃত। অতি সূক্ষ্ম আওয়াজ যা সবাই শুনতে পায় না। তবে তার পাশে তাকে ডাকতে যাওয়া নার্স দাঁড়িয়ে। সে স্পষ্টই শুনতে পেয়েছে ডক্টরের অস্পষ্ট শব্দে আওড়ানো শব্দ, আবৃত। সে অবাক হয়, জিজ্ঞেস করে, ম্যাম আপনি চেনেন পেশেন্টকে? আয়রা এবারে স্পষ্ট করে বলে ওঠে, আমার হাজবেন্ড আবৃতা মাহমেদ। এ কথা বলতেই সেখানটায় উপস্থিত সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে শুরু করে। অবাকের শীর্ষে পৌঁছে যায় সকলে। শুকনো ঢোক গিলে একবার আবৃতের মুখের দিকে, আরেকবার তাকায় ডক্টর আয়রার মুখের দিকে। 4 থেকে 5 সেকেন্ড নীরব থেকে একজন নার্স বলে ওঠে, ডক্টর আমাদের হাতে সময় বেশি নেই, একটু সময় অনেক কিছু। এখন ব্যক্তিটি আপনার হাজব্যান্ড, আপনি কি পারবেন? আমরা অন্য ডক্টর ডাকবো? আয়রা নড়ে চড়ে ওঠে। গভীরভাবে শ্বাস টেনে হৃদয় স্থির করতে চেষ্টা করে। চোখে নোনা পানি মুছে সশব্দে বলে ওঠে, মিলিলিটার ভুলও যেখানে জীবন নাশের কারণ হয়ে দাঁড়াতে পারে, সেখানে আমার হাজবেন্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি কাউকেই দিব না। সময় যায়। আয়রা প্রস্তুতি নিতে বলে সবাইকে। শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে নিতে শুধু একটি কথাই বলেছিল নিজ মনে, আগে যদি জানতাম আমি ডক্টর হওয়ার পর আমার হাতেই আপনার জীবন মরণ নির্ভর করবে, তাহলে বিশ্বাস করুন আমি না কখনো ডক্টর হতে চাইতাম না, হতাম না। সেদিন অবাক হয়ে তাকিয়েছিল সকলে ডক্টর আয়রা তারিনের দিকে। অবাক হওয়ার দিনই ছিল যেন। এত শক্ত মানুষও বুঝি হয়, না হলে ডক্টর আয়রা তারিন কেন হবেন? এতটা আত্মবিশ্বাসও থাকে কারোর নিজের ওপর। অথচ তারা জানত না সে ডক্টরের হৃদয়ের গহীনের অবস্থা, মানসিক অবস্থা। আয়রা সেদিন মনের জোরে টানা কয়েক ঘন্টা সময় নিয়ে নিজ হাতে অপারেশন করেছিল হাজবেন্ডের, প্রাণপ্রিয় মানুষটির। তার সঙ্গ দেওয়া সকল ডক্টর, নার্সরা অবাক হয়েছিল। তারা ভয় পেয়েছিলেন এক একজন, কিন্তু তাদের ভয়কে জয় করে ভাগ্যক্রমে অপারেশন ঠিকই সাকসেসফুল হয়েছিল। আয়রা পূর্ণ মনোযোগে শক্ত মনে একজন আদর্শ ডাক্তারের ভূমিকা পালন করলেও শেষ মুহূর্তে শক্ত থাকতে পারেনি, ধরে রাখতে পারেনি নিজেকে। অপারেশন শেষ হতেই পাগলের মতো বেরিয়েছিল সেখান থেকে। অত্যধিক মাত্রায় কাঁপতে থাকা হাত পা নিয়ে এগিয়ে যাচ্ছিল করিডোর ধরে, তবু গন্তব্যে পৌঁছাতে পারেনি। শেষ মুহূর্তে উত্তেজনায় শরীরের ব্যালেন্স রাখতে না পেরে ফ্লোরে লুটিয়ে পড়েছিল। এর 3 মাস পর রবিবার সকাল 8:30 আশনুর ও আয়রা দুজনেই ড্রয়িং রুমের সঙ্গে লাগাওয়া বড় খোলা বারান্দায়। আয়রা বসে বসে গাছগুলোর পরিচর্যায় ব্যস্ত।
মেয়ে তার পিছন থেকে নতুন ফোটা ফুলগুলো একে একে দেখছে, মন চাইলে ধরছে, ছুঁয়ে দিচ্ছে। সে মায়ের পিছন থেকে বেশ ভালো মনেই সব দেখতে দেখতে হুট করেই আটকে গেল কালো গোলাপ গাছের তপটায়। সবে একটি মাত্র ফুলে ফুটেছে, কুচকুচে কালো রঙা। আশনুরের বেশ মনে ধরে তা। ছোট মুখখানা চকচক করে ওঠে। প্রফুল্ল মনে সে হুট করেই হাত বাড়িয়ে গোলাপটা ছিঁড়ে নেয় হাতে। পরক্ষণেই দৌড়ে মায়ের সামনে যায়। আয়রা মাথা তুলে তাকিয়েছে ওর দিকে। আশনুর তা দেখে বেশ উৎসাহ নিয়ে গোলাপ হাত বাড়িয়ে ধরে। আনন্দে বলে ওঠে, আম্মু দেখো, আমি এই ফ্লাওয়ারটা নিয়েছি। আয়রার তা দেখে চক্ষু চড়ক গাছ। হা হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো আশনুরের হাতে থাকা কালো গোলাপটার দিকে। কতক্ষণ তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলল, তুমি আবারও গাছ থেকে ফুল ছিঁড়েছো? আশনুর চমৎকার হেসে বলল, আমার পছন্দ হয়েছে তাই। আয়রা তা শুনে খানিক ধমকের সুরে বলল, পছন্দ হয়েছে বলেই কি ছিঁড়তে হবে? আশনুর ঠিকই বুঝল মায়ের ধমক। গাল ফুলিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, তুমি আমাকে ধমক দিলে? তুমি পচাবে। তা শুনে আশনুর দিল এক চিৎকার। পাপা! বলেই সে বাপের কাছে যাবার জন্য উদ্যত হল, কিন্তু পিছু ঘুরতেই দেখতে পেল বাবাকে, আবৃত। সেই থেকেই স্লাইড ডোরে কোনো রকম হেলান দিয়ে দাঁড়িয়ে, বুকে হাত গুজা। সেই থেকেই মা মেয়ের কর্মকাণ্ড দেখে চলেছে নীরবে। মেয়ের চিৎকারের ভ্রুকুটি করে তাকিয়েছে সে। মা মেয়ের সব কথাই শুনেছে। এতে আর তার নতুন করে কিচ্ছু বলার নেই। একজন ফুল পছন্দ বলে যত্ন করতে পছন্দ করে, আরেকজন ফুল পছন্দ বলে ছিঁড়তে পছন্দ করে। আশনুর আবৃতকে দেখতেই বিচার দিল, পাপা দেখেছো তুমি, আম্মু আমাকে পচা বলছে। আয়রা ঘুরে তাকায় মেয়ের কথা শুনে। দেখতে পায় আবৃতকে কলেজ যাবার জন্য তৈরি হয়ে বের হয়েছে। সে এই 3 মাসে পুরোপুরি সুস্থ বলা যায়। আবৃত মেয়ের কথায় এক পলক আয়রার দিকে দেখে মাথা নিচু করে মেয়েকে প্রশ্ন করে, কেন বলছে? আশনুর মাথা উঁচু করে আবৃতের মুখের দিকে তাকিয়ে অনর্গল বলে, আমি শুধুমাত্র একটি ফ্লাওয়ার নিয়েছি তাই। আচ্ছা, তুমি আমার ভালো মেয়ে। পাপা তো রেডি, তুমি রেডি হবে না? স্কুলে যাওয়া লাগবে না? হব তো, যাব স্কুলে, এক্ষুনি যাচ্ছি আমি। আশনুর ছটফটে স্বভাবে দ্রুত সেখান থেকে যায়। একটু পরেই হয়তো আবার মাকে ডেকে উঠবে। আশনুর যেতেই আবৃত আয়রার কাছে গিয়ে দাঁড়াল সশব্দে। আয়রা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। আবৃত তার চোখে চোখ রেখে সাবলীল গলায় বলে, ডক্টর তারিন, আপনি ডক্টরে ভুলে গেছেন? কেন মনে হলো? নিজের জবকে তো ভুলে বসছেন। আমি তো ভেবেছিলাম স্বামী ছুটি নিয়েছেন, এখন দেখছি সে ছুটি শেষ হচ্ছে না। এরা প্রত্যুত্তরে দীর্ঘশ্বাস ফেলে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, কারণ আমি ছুটিটা পাকাপোক্তভাবে নিয়েছি, আর করব না জব। আবৃত জানে কারণটা। 3 মাস আগে তার অ্যাক্সিডেন্টের বিষয়টা এখনও মেনে নিতে পারেনি তার তারিন। এখনও কাঁদে, এখনও বের হতে পারেনি সে ট্রমা থেকে। তাকে দিয়েই যে শেষ করল নিজ কাজ, হসপিটালে যাওয়া, এরপর আর গেল না। আবৃত সব জেনেও তবুও কেন জানি প্রশ্ন করল, কেন? আয়রা কিঞ্চিত হেসে বলল, বসে বসে খাবো বলে, খাওয়াবেন না? আবৃত কথার উত্তরে ঠোঁটে মুচকি হাসি টেনে অনায়াসে বলল, এক ভ্রু নাচিয়ে, আমি তো রান্নাবান্না জানি না, কি করে খাওয়াবো? ফিক করে হেসে উঠল আয়রা। আবৃত তাল দিয়ে হাসল। আয়রা নরম মোহনীয় কণ্ঠে বলে উঠল, আপনাকে জানতেও হবে না, আপনি বাইরেটা সামলাবেন আর আমি ভেতরটা। আপনি আনবেন, আমি রেডি বেড়ে খাওয়াবো, আপনি বলবেন, আমি গুছিয়ে দিব, ব্যাস। আবৃত ঠোঁট এলিয়ে হাসল। আয়রার কপালে আলতো হাতে টোকা দিল। ফিসফিসিয়ে বলল, যেমন আপনার ইচ্ছা ম্যাডাম, আপনার কোনো কিছুতে আমার মতবিরোধ নেই। আমি আপনার, এই সংসার আপনার, ইচ্ছেটাও আপনার। আশনুরের ডাক আসলো ভেতর থেকে। আয়রা আবৃত দুজনেই একই সঙ্গে হেসে চলে গেল ভেতরে। স্লাইড ডোর আটকে দিল। আয়রা এরপর থেকে শুধুমাত্র স্বামী সন্তান সংসারেই মনোযোগী হল। সংসারেই শান্তি খুঁজে পেল নিজের। দুজনের টুপটুপানির সংসারে একজন বৃদ্ধি পেয়ে 3 জনের সংসার বেশ টুপটুপানি গানের মধ্যেই টুপটাপ ধারায় চলতে লাগল।